আমরা গত ক্লাসে আমরা যে কনজিউমার তার ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন কিভাবে করে বা কোন রুলকে অ্যাপ্লাই করে দুটো টেকনিকের কথা বলেছিলাম। একটা হচ্ছে ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন অ্যাপ্রোচ, এটা কার্ডিনাল ইউটিলিটি থিওরি দিয়ে ব্যাখ্যা করেছি। আর সেকেন্ড অ্যাপ্রোচ সেটা আমরা বলছি ইনডিফারেন্স কার্ভ অ্যানালিসিস অ্যাপ্রোচ বা অর্ডিনাল ইউটিলিটি অ্যানালিসিস অ্যাপ্রোচ। আমরা সেটা শুরু করেছিলাম যে কিভাবে একজন ভোক্তা তার রিসোর্স বা সম্পদ বা অর্থকে কিভাবে ব্যয় করবে যাতে করে তার ইউটিলিটি ম্যাক্সিমাইজ হবে, কিভাবে সে দ্রব্য গুলো পছন্দ করে, কতটুকু কোন দ্রব্য কিনতে কোন দামে সেটা কিভাবে সে ঠিক করে। আমরা ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন অ্যাপ্রোচ করেছি। আমরা আজকে আমরা ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচ দিয়ে একই জিনিসকে ব্যাখ্যা করার চেষ্টা করব। এটা সুবিধা হলো ডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচের যে এখানে ইউটিলিটিকে সংখ্যায় যেভাবে মাপা হয় কার্ডিনাল অ্যাপ্রোচে, সেখানে ওভাবে ধরা পড়ে না। আমরা শুধুমাত্র ধরি যে উপযোগকে সংখ্যায় প্রকাশ করা যায়, তবে সেটা সাধারণ সংখ্যার মতো না, কার্ডিনাল নাম্বারের মতো না, সেটা হচ্ছে অর্ডিনাল নাম্বার। শুধু এতটুকু বলতে পারি যে একটা বান্ডেল থেকে প্রাপ্ত উপযোগ অন্য বান্ডেলের চেয়ে বেশি। এটা কতটুকু বেশি সেটা বলার প্রয়োজন নাই। এটা হলো এটা সুবিধা যে অ্যাসাম্পশনটা একটু বেটার দেন দা ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন অ্যাপ্রোচ। এখন আমরা এই যে ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচ দিয়ে কিভাবে ভোক্তার ভারসাম্যকে ব্যাখ্যা করা যায় বা ভোক্তা তার উপযোগ কিভাবে ম্যাক্সিমাইজ করে ব্যাখ্যা করা যায় সেটা দেখানোর চেষ্টা করব। আমরা আজকে যে কয়েকটা জিনিস কভার করব সেটা হচ্ছে আউটলাইন বলি আমরা, যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন হচ্ছে যে ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন থ্রু ইনডিফারেন্স কার্ভ অ্যানালিসিস। Utility maximization. একই জিনিস করব আমরা, ডিফারেন্ট অ্যাপ্রোচ। Utility maximization through indefined curve approach. আর দুই নম্বরে আমরা কিছু আমরা কিছু চেঞ্জ কিভাবে ম্যাক্সিমাইজেশনের পরিবর্তন হয় বা ভোক্তা যে অপটিমাল পজিশনে পৌঁছে যেটাকে আমরা ভারসাম্য অবস্থা বলি, সেটা কিভাবে চেঞ্জ হয় সেটাকে বলবো আমরা চেঞ্জ ইন ইকুইলিব্রিয়াম। এই দুটো দিককে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। ভোক্তা কিভাবে কোন দ্রব্য কতটুকু কিনবে বিভিন্ন সিচুয়েশনে, এটাকে আমরা ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন অ্যাপ্রোচ দিয়ে ব্যাখ্যা করব। সেটা ব্যাখ্যা করার জন্য আমরা দুটো টুলস আমরা এখানে গত ক্লাসে দেখেছি। একটা ছিল ইনডিফারেন্স কার্ভ আর একটা ছিল বাজেট লাইন। এই দুটো জিনিস আমরা দেখেছি আমরা। আর ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন অ্যাপ্রোচে আমরা সেখানে দুটো টুলস আমরা ডেভেলপ করেছিলাম। একটা ছিল টোটাল ইউটিলিটি এবং একটা ছিল মার্জিনাল ইউটিলিটি। সেখান থেকে আমরা ল অফ ইকুইমার্জিনাল ইউটিলিটি রুল অ্যাপ্লাই করে কিভাবে ভোক্তা তার ইউটিলিটি ম্যাক্সিমাইজ করে সেটা ব্যাখ্যা করেছি। তো আজকে আমরা ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচ ব্যবহার করে, ডিফারেন্স কার্ভ মানে সেট অফ বান্ডলস দ্যাট গিভ দ্য কনজিউমার সেম লেভেল অফ ইউটিলিটি, যেটা আমরা বলি ডিফারেন্স কার্ভ। যে বান্ডেল থেকে সমান উপযোগ পায় ভোক্তা, সেই বান্ডেলগুলো একটা দেখা চিন্তা করতে পারি আমরা, যেটাকে বলা হয় ইনডিফারেন্স কার্ভ। এই যে ইনডিফারেন্স কার্ভ, যেটা আমরা প্রপার্টিজ গুলো দেখেছি, ডাউনওয়ার্ড স্লোপিং একটা কনকেভ শেপ কার্ভ, যেটা ভোক্তার পছন্দ ক্রমকে প্রকাশ করে। ভোক্তা কোন বান্ডেলকে বা কোন দ্রব্যকে অন্য দ্রব্যের তুলনায় কত বেশি বা কত কম পছন্দ করে, সেটা আমরা ইনডিফারেন্স কার্ভ থেকে বুঝতে পারি। বা ভোক্তার টেস্ট প্রকাশ পায়, রুচি প্রকাশ পায় ইনডিফারেন্স কার্ভের মাধ্যমে। ভোক্তার মানসিক অবস্থা প্রকাশ পায় বিভিন্ন দ্রব্যের। আরেকটা জিনিস আমরা ইন্ট্রোডিউস করেছিলাম সেখানে, যে বাজেট লাইন। বাজেট লাইন হলো যে ভোক্তা মার্কেটে কি করতে পারে, মার্কেটে অন্য যারা পার্টিসিপেন্ট আছে তারা এক দ্রব্যকে অন্য দ্রব্যের সাথে কি রেটে এক্সচেঞ্জ করতে রাজি আছে, বা মার্কেটে দুটো দ্রব্য কি রেটে বিনিময় হচ্ছে, যেটাকে বলা হয় বাজেট লাইন। তাহলে একটা হলো মার্কেট সিচুয়েশন বা মার্কেট সেন্টিমেন্ট, একটা হলো আরেকটা হলো পার্সোনাল সেন্টিমেন্ট, নিজস্ব সেন্টিমেন্ট, নিজস্ব অবস্থান, বিভিন্ন দ্রব্যের প্রতি কাজ ইভ্যালুয়েশন, সেটার অবস্থান। এই দুটো দিককে আমরা একত্রিত করে ভোক্তা কিভাবে তার ইউটিলিটি ম্যাক্সিমাইজ করে তার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো আমরা এই যে ইনডিফারেন্স কার্ভ সম্পর্কে দেখেছিলাম, এই দুটোকে আমরা একত্রিত করব। ইনডিফারেন্স কার্ভে দেখানো হয় যে দুটো দ্রব্য থাকে, একটা এক্স কমোডিটি আর একটা থাকে ওয়াই কমোডিটি। দুটো কমোডিটি গুলো ওয়াই কমোডিটি অর গুডস, ওয়াই গুডস, এক্স দুটো কমোডিটির মধ্যে যে কম্বিনেশনস বা বান্ডেল তৈরি করা হয়, এগুলো এখানে আমরা দেখা যাবে, বিভিন্ন পয়েন্ট দিয়ে দেখা যাবে।
যে বান্ডেলগুলোর প্রতি ভোক্তা নিরপেক্ষ সেগুলোকে বলি আমরা ইনডিফারেন্স কার্ভ দিয়ে প্রকাশ করি আমরা। এটা একটা ইনডিফারেন্স কার্ভ কেমন, এটা দেখায় ভোক্তা কোন এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য দুটোকে কিরকম পছন্দ করে, একটা দ্রব্য ছাড়লে অন্য দ্রব্য কতটুকু সেদিকে রাজি আছে। f2x ডিফাইন্স করলে f2x তাকে দেওয়া হবে, সে আবার আগের মতো ইকুয়ালি স্যাটিসফাইড থাকবে। এখানে যে বান্ডেলগুলো আছে সেই বান্ডেলগুলো ভোক্তার কাছে সমান পছন্দনীয়। এক বান্ডেল থেকে আরেক বান্ডেলে যেতে হলে আমাকে একটা বান্ডেলে একটা দ্রব্য কমাতে হয়, একটা দ্রব্য বাড়াতে হয়। একটা দ্রব্যকে কতটুকু ছেড়ে অন্য দ্রব্য কতটুকু পাওয়া গেলে সে সমপরিমাণ নিরপেক্ষ থাকবে, এটা নির্ভর করে এই ডিফারেন্স কার্ভের যে ঢাল আছে, স্লোপ আছে, সেটার উপর নির্ভর করে। এই এক্সটা যদি ফ্ল্যাট আর হয় এবং ফ্ল্যাট যদি হয় তার মানে হচ্ছে সে এক্স কে কম পছন্দ করে, আর এক্স যদি স্টিপার হয় এই ডিফারেন্স কার্ভটা তার মানে সে এক্স কে সে বেশি পছন্দ করে, ওয়াই কে কম পছন্দ করে রিলেটিভলি। প্রচুর ওয়াই সাথে রাজি আছে টু গেট এ ডিফারেন্ট অ্যামাউন্ট অফ এক্স যদি ইফ দ্য ডিফারেন্স কার্ভ ইজ স্টিপার। সুতরাং আমরা এই ডিফারেন্স কার্ভের স্লোপ থেকে বুঝতে পারি একজন ভোক্তা দুটো দ্রব্যকে কিভাবে ইভ্যালুয়েট করে, সেটা আমরা বুঝতে পারি। কেমন, আরেকটা কনসেপ্ট আমরা ডেভেলপ করেছিলাম যেটাকে বলেছি আমরা বাজেট লাইন আর মার্কেট সেন্টিমেন্ট। মার্কেটে কি করা যায়, মার্কেটে অন্য যে লোকেরা আছেন যারা দ্রব্য কেনা বেচা করছে এক্স বা ওয়াই দ্রব্য, তারা কি রেটে দুটো দ্রব্যকে বিনিময় করতে প্রস্তুত আছে, যেটাকে আমরা বাজেট লাইন দিয়ে প্রকাশ করি। সেই বাজেট লাইনটা হয় একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন যে কোনো জায়গায় আঁকা যায়, নিচে আঁকা যায়, উপরে আঁকা যায়, এটা স্ট্রেট লাইন বাজেট লাইন। এটার একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে সে একজন ব্যক্তি তার যে বাজেট আছে, যে ইনকাম আছে, ইনকাম দিয়ে সে কতটুকু এক্স কিনতে পারে, কতটুকু ওয়াই কিনতে পারে। যদি এক্স এর দাম যদি 20 টাকা হয়, তার ইনকাম যদি হয় 100 টাকা, তাহলে সে 5 একক এক্স কিনতে পারে। ওয়াই এর দাম যদি হয় 25 টাকা, তাহলে সে 4 একক এক্স কিনতে পারে। সুতরাং এই বাজেট লাইন দিয়ে আমরা বুঝতে পারি একজন ভোক্তা বাজারে দুটো দ্রব্য কি পরিমাণে কিনতে পারে, তার ফিজিবিলিটি কনস্ট্রেইনস, পক্ষে কি কি করা সম্ভব, বাজারে কি কি বান্ডেল তার পক্ষে কেনা সম্ভব, বা তার অপরচুনিটিস কি কি আছে, এটা অপরচুনিটিস সেটও বলা যায়, কি কি সে করতে পারে তার ইনকাম দিয়ে। এই হলো তার বাজেট লাইন। এই বাজেট লাইন যেটা মার্কেট সেন্টিমেন্টকে প্রকাশ করে এবং এই ডিফারেন্স কার্ভ যেটা তার পার্সোনাল সেন্টিমেন্টকে প্রকাশ করে, এই দুটোর মাধ্যমে আমরা দেখাবো কিভাবে একজন ভোক্তা তার যে ইনকাম দেওয়া আছে এবং দুটো দ্রব্যের যে প্রাইস দেওয়া আছে তার ভিত্তিতে সে কিভাবে অপটিমাল কমোডিটি কম্বিনেশন চুজ করেছে। তো এখানে আমরা কতগুলো জিনিস ধরে নিচ্ছি, আমরা কতগুলো জিনিস এই যে আমরা মডেলটা ব্যাখ্যা করছি বা ভোক্তার ভাষ্য মধ্যে ব্যাখ্যা করছি, আমরা কনজিউমার ইকুইলিব্রিয়াম যেটাকে বলি আমরা, কনজিউমার ইকুইলিব্রিয়াম আর কনজিউমার ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন। কি পরিমাণ দ্রব্য কিনলে সে মোটামুটি সন্তুষ্ট থাকে আর তার অবস্থান পরিবর্তন করতে চায় না। আমরা বলেছি যে এখানে কতগুলো গিভেন থিংস থাকে যেগুলো আমরা বলি, যেগুলো আমরা প্যারামিটার বলি। এই প্যারামিটারস হলো এই মডেলের যে এখানে দ্রব্যগুলোর দাম দেওয়া আছে, এক্স এর দাম দেওয়া আছে, প্রাইস অফ এক্স, এক্সটা গিভেন, ওয়াই দ্রব্যের দাম দেওয়া আছে পি ওয়াই, এবং একজন ভোক্তা ইনকাম দেওয়া আছে, ইনকাম দেওয়া আছে, এবং টেস্ট বা তার প্রেফারেন্স বা ডিফারেন্স কার্ভ এটা দেওয়া আছে, শেপটা দেওয়া আছে। ডিফারেন্স কার্ভ এটা শেপটা চেঞ্জ হলে তার টেস্ট যখন চেঞ্জ হবে তখন শেপটাও চেঞ্জ হয়ে যাবে। এগুলোকে বলে আমরা প্যারামিটারস বলি। প্যারামিটারস গুলো চেঞ্জ হলে এগুলো চেঞ্জ হবে, বাজেট লাইন চেঞ্জ হবে, এই তিনটা যে কোনো একটা পরিবর্তন হলে এক্স ওয়াই কিংবা ইনকামে চেঞ্জ হলে এই বাজেট লাইনটা পরিবর্তন হবে। আর যদি তার টেস্টে পরিবর্তন হয় তাহলে এই ডিফারেন্স কার্ভের শেপটা চেঞ্জ হয়ে যাবে, আইদার ইট বি স্টিপার অর ফ্ল্যাটার অর ইট উইল টেক অ্যানাদার শেপ। এই হলো আমাদের প্যারামিটারস অফ দ্য মডেল। এগুলো প্রদত্ত অবস্থায়, প্যারামিটারস গুলো গিভেন অবস্থায় আমরা একটা বাজেট লাইন পাবো, আমরা একটা ডিফারেন্স কার্ভ পাবো। এখন আমাদের নির্ধারণ করতে হবে যদি এগুলো যদি দেওয়া থাকে, দ্রব্যের দাম যদি দেওয়া থাকে, ভোক্তার একটা আয় যদি নির্দিষ্ট আয় দেওয়া থাকে, তার টেস্ট যদি দেওয়া থাকে, এগুলো যদি পরিবর্তন না হয় তাহলে ভোক্তা কি পরিমাণ দ্রব্য কিনবে তার ইউটিলিটি ম্যাক্সিমাইজ হবে, সেটা আমরা কিভাবে একজন ভোক্তার অবজেক্টিভ হলো ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন। এমন ভাবে দ্রব্য সমন্বয় পছন্দ করার চেষ্টা করে তার টোটাল ইউটিলিটি ম্যাক্সিমাইজড হয়। ভোক্তার একজন অবজেক্টিভ আছে, অবজেক্টিভটা হলো
ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন এটাকে দেখা যেত নাও যেতে পারে ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন এটা করার জন্য সে যা করার করবে বা যোগ্য সমবায় যেভাবে চুজ করা হলে তার ইউটিলিটি ম্যাক্সিমাইজ হবে সেটাই সে করার চেষ্টা করবে তো এখানে এই যে ইনডিফারেন্স কাপ আমরা একটা আকার ইনডিফারেন্স কাপ আরো এখানে মনে রাখতে হবে যে কোনো বান্ডেল বা যে কোনো বিন্দু দিয়ে একটা করে ইনডিফারেন্স কাপ আছে এটা বান্ডেল যদি নেই আমি এই বান্ডেল দিয়ে একটা ইনডিফারেন্স কাপ আছে বান্ডেল দিয়ে ইনডিফারেন্স কাপ আছে যদি এখানে একটা বান্ডেল নেই এটা দিয়ে একটা ইনডিফারেন্স কাপ আছে বান্ডেল প্রত্যেকটা বান্ডেল কোনো না কোনো ইনডিফারেন্স কাপে অন্তর্ভুক্ত এমন কোনো বান্ডেল এখানে নাই যেটা কোনো ইনডিফারেন্স কাপের উপর অবস্থান করে যেটা আমি তিনটা ইনডিফারেন্স কাপ আঁকলাম এখানে কিন্তু তার মানে এটা যেখানে তিনটা ইনডিফারেন্স কাপ আছে এখানে অসংখ্য ইনডিফারেন্স কাপ আছে এটা ট্যাগ টু ইনডিফারেন্স কাপ অসংখ্য ইনডিফারেন্স কাপ আছে আমরা তিনটা ইনডিফারেন্স কাপ এখানে ড্র করলাম এখন ইনডিফারেন্স কাপের যে প্রপার্টিজ আছে সেই প্রপার্টিজ আমরা দেখেছিলাম যে হায়ার ইনডিফারেন্স কাপ গিভস হায়ার ইউটিলিটি যত আমরা উপরে ইনডিফারেন্স কাপে যাব ততই আমাদের ইউটিলিটির পরিমাণটা বেশি হবে আর নিচের ইনডিফারেন্স কাপগুলোতে যে বান্ডেলগুলো আছে সেগুলোর ইউটিলিটির পরিমাণ উপরের গুলোর তুলনায় কম অর্থাৎ এখানে যে পরিমাণ এই বান্ডেলটা থেকে যে পরিমাণ ইউটিলিটি পাওয়া যাবে এই বান্ডেলে তার চেয়ে কম ইউটিলিটি পাওয়া যাবে কিংবা এই বান্ডেলে যতটুকু ইউটিলিটি পাওয়া যাবে এই বান্ডেলে তার চেয়ে বেশি ইউটিলিটি পাওয়া যাবে কারণ এই বান্ডেলের উপরে ইনডিফারেন্স কার্ভ অবস্থান করছে হায়ার ইনডিফারেন্স কার্ভ gives a consumer higher level of utility এই কারণে উপরের ইনডিফারেন্স কার্ভের যে বান্ডেলগুলো আছে সেগুলোর ইউটিলিটি পরিমাণ বেশি সুতরাং একজন ভোক্তা সবসময় চেষ্টা করবে উপরের ইনডিফারেন্স কার্ভ এ পৌঁছানোর জন্য বা উপরের ইনডিফারেন্স কার্ভের কোনো বান্ডেল চুজ করার জন্য কিন্তু সে সবসময় যে কোনো বান্ডেল সে চুজ করতে পারে না কারণ তার একটা লিমিটেশনস আছে বাজেট লিমিটেশন আছে বা রিসোর্স কনস্ট্রেইন্ট আছে এই রিসোর্সের বাইরে সে যেতে পারে তার যে বাজেট আছে যেটা বা বাজেট লাইন যেটা আমরা ড্র করেছি তার বাজেটের মাধ্যমে সেই বাজেট লাইনে সে বাইরে যেতে পারে না কেমন তাকে যেটা করতে হয় সেটা হচ্ছে সে বাজেট লাইনের উপর থেকে কোনো একটা বান্ডেল সে চুজ করে এখানে সব জায়গায় বান্ডেল আছে যে কোনো পয়েন্টে এক একটা বান্ডেল ইন্ডিকেট করে ভোক্তা এই বান্ডেলগুলোর মধ্যে এই বাজেট লাইনের উপর যে বান্ডেলগুলো আছে সেই বান্ডেলগুলোতে ভোক্তার বাজেট পুরোটুকু ব্যয় হয় তার টোটাল এক্সপেন্ডিচার টোটাল ইনকাম সে যদি এখানে একটা বান্ডেল কিনে তাহলে তার পুরো ইনকামটা ব্যয় হয়ে যাবে এখানে একটা বান্ডেল কিনলে পুরো ইনকামটা তার ব্যয় হয়ে যাবে কিন্তু সে যদি ভিতরে কোনো বান্ডেল কিনে এখানে কিংবা এখানে কোনো বান্ডেল কিনে তাহলে তার ইনকাম পুরোটুকু ব্যয় হবে না কিছু ইনকাম সারপ্লাস থেকে যাবে উদ্বৃত্ত থেকে যাবে আর এখানে সে কোনো যদি বান্ডেল কিনে তাহলে এই বান্ডেল কেনার খরচটা তার ইনকাম দিয়ে সাপোর্ট করা যাবে না তার ইনকামের চেয়ে বেশি খরচ করবে সুতরাং এই বান্ডেল গুলো তার আয়ত্তের বাইরে এগুলো সে তার বাজেট দিয়ে কিনতে পারে না সুতরাং একজন ব্যক্তি একজন ভোক্তা তাকে কি করতে হয় এই বাজেট প্ল্যানের উপরে কিংবা ভিতরে কোনো বান্ডেল চুজ করতে হয় আমরা ধরে নিচ্ছি যে ভোক্তা তার পুরো ইনকামটাকে ব্যয় করে কোনো ইনকাম সে উদ্বৃত্ত রেখে দেয় না বা সেভ করে না সুতরাং একজন ভোক্তা কি করবে বাজেট প্ল্যানের উপরে যে কোনো বান্ডেল চুজ করবে বাজেট প্ল্যানের উপর থেকে এখন প্রশ্ন হলো কোন বান্ডেলটা চুজ করলে বাজেট প্ল্যানের উপর থেকে ভোক্তার ইউটিলিটি ম্যাক্সিমাইজ আর সর্বোচ্চ কল্যাণ হবে এটা আমাদের বের করার জন্য কিভাবে ইউটিলিটি ম্যাক্সিমাইজ করবেন আমরা এখান থেকে এই চিত্রের দিকে তাকাই এটা দেখা যাবে যে পয়েন্টটা বাজেট লাইনের এই কোন একটা ইনডিফারেন্স কার্ভকে স্পর্শ করেছে টাচ করেছে তখন সেই টাচ পয়েন্টে যে বান্ডেলটা আছে সেই বান্ডেলটা থেকে প্রাপ্ত উপযোগ অন্য যে কোনো বান্ডেলের চেয়ে বেশি হবে এটা চিত্র থেকে এটা বোঝা যায় এখান থেকে তাই না আমরা যদি এই বান্ডেল ছাড়া যদি বামে কিংবা ডানে অন্য কোনো বান্ডেলের দিকে যাই তাহলে দেখা যাবে সেই বান্ডেলগুলো লোয়ার ইনডিফারেন্স কার্ভে অবস্থান করছে এখানে একটা বান্ডেল নিলে এটাকে লোয়ার ইনডিফারেন্স কার্ভে অবস্থান করছে সুতরাং আমি যদি টাচ পয়েন্টের বা স্পর্শ বিন্দুর যে বান্ডেলটা আছে সেই বান্ডেলের ডানে কিংবা বামে যদি যাই আমি তাহলে আমার যে বান্ডেলটা পাওয়া যাবে সেই বান্ডেলটা লোয়ার ইনডিফারেন্স কার্ভে অবস্থান করবে আর উপরের ইনডিফারেন্স কার্ভে যদি আমি যাওয়ার চেষ্টা করি তাহলে আমি বাজেট লাইনের বাইরে চলে যাবো আমার আয়ত্তের বাইরে চলে যাবো যে কারণে আমাকে কি করতে হবে যে বাজেটের উপর থেকে একটা বান্ডেল চুজ করতে হবে এবং এই গ্রাফিক্যালি দেখা যাচ্ছে যে বান্ডেলটা ইনডিফারেন্স কার্ভ এবং বাজেট লাইনের স্পর্শ বিন্দুতে অবস্থান করে সেই বান্ডেলটাই একজন ভোক্তাকে সর্বোচ্চ তৃপ্তি দিবে সে এই বান্ডেলটাই কিনবে এই বান্ডেলটা কেনার অর্থ হচ্ছে সে যদি এই পরিমাণ এক্স কিনে এক্স যদি প্যারামিটার দিয়ে লিখি x0 পরিমাণ এক্স কিনে
5-6 লিখতে পারে না, এবং y0 পরিমাণ সে যদি y কিনে তাহলে তার ইকুইটি ম্যাক্সিমাইজ। এটা আমরা ভারসাম্য অবস্থাটাকে আমরা ব্যাখ্যা করলাম। তবে এটা হচ্ছে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো এই ভারসাম্য প্রপার্টিজটাকে ব্যাখ্যা করা। হোয়াট ইজ দ্য প্রপার্টিজ অফ দিস ইকুইলিব্রিয়াম, প্রপার্টিজটাকে ব্যাখ্যা করে এখানে কি কি জিনিস পালিত হয় বা কখন আমরা বুঝতে পারি যে এখানে তার উপযোগ সর্বোচ্চ হচ্ছে, কেন সর্বোচ্চ হচ্ছে, এটা ইকুইলিব্রিয়ামটার প্রপার্টিজ কি। যেমন আমরা যখন আমরা ইকুইমার্জিনাল ইউটিলিটি করছিলাম সেখানে একটা প্রপার্টিজ ছিল ইকুইমার্জিনাল ইউটিলিটি, যে প্রতিটা দ্রব্যের পিছনে ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগ সমান হয়, অর্থাৎ mu(x/px = mu(y/py) এরকম একটা কন্ডিশন আমরা সেখানে ডেভেলপ করেছি। এখানে ঠিক একইভাবে এই যে ভারসাম্য বিন্দুটা আমরা বলছি বিন্দুর ভারসাম্য বিন্দু, এই বিন্দুর কিছু প্রপার্টিজ আছে, বৈশিষ্ট্য আছে। কেমন সেই বিন্দুর প্রপার্টিজটা হলো যে জিওমেট্রিক প্রপার্টিজ হলো যে বাজেট লাইনের স্লোপ এবং ইনডিফারেন্স কার্ভের স্লোপ দুটো সমান। কেমন তাহলে ইনডিফারেন্স কার্ভের স্লোপ কি? ইনডিফারেন্স কার্ভের স্লোপ হলো যে দুটো কমোডিটির মার্জিনাল ইউটিলিটি রেশিও। আমরা কিভাবে বুঝতে পারি যে আমরা যদি এই যে কোনো একটা পয়েন্ট থেকে বান্ডেল থেকে আমি যদি কিছু এক্স ওয়াই যদি স্যাক্রিফাইস করি, মানে মনে করো আমি 1 ইউনিট ওয়াই স্যাক্রিফাইস করলাম আমার কিছু মার্জিনাল ইউটিলিটি আমার হারাতে হবে। কেমন তো আমি ওয়াই স্যাক্রিফাইস করে আবার কিছু এক্স আমি গেইন করলাম টু রিমেইন অন দ্য সেম ইনডিফারেন্স কার্ভ। আমি এক্স গেইন করে আমার কিছু মার্জিনাল ইউটিলিটি গেইন করলাম, তাই না? ওই যে পরিমাণ আমি এক্স পাবো সেখান থেকে আমার মার্জিনাল ইউটিলিটি গেইন হবে। সুতরাং আমার যে এই ইনডিফারেন্স কার্ভের স্লোপটা লম্ব বাই ভূমি সেটা হলো আমি কতটুকু এক্স গেইন করলাম কতটুকু ওয়াই হারিয়ে। যেহেতু একটা বাড়ালে একটা কমাতে হচ্ছে, এটা হচ্ছে ইনডিফারেন্স কার্ভের স্লোপ। এটাকে আমি এভাবে বলি যে মার্জিনাল ইউটিলিটি রেশিও দিয়ে প্রকাশ করা হয় ইনডিফারেন্স কার্ভের স্লোপকে। ইনডিফারেন্স কার্ভের স্লোপ হলো আমি mu y by mu x। y একক স্যাক্রিফাইস করে আমি যে পরিমাণ ইউটিলিটি স্যাক্রিফাইস করলাম যেটাকে আমি বলছি মার্জিনাল ইউটিলিটি অফ y, এবং যতটুকু x পেলাম আমি সেখান থেকে যতটুকু মার্জিনাল ইউটিলিটি পেলাম একটু রেশিওটা বলা হচ্ছে ইনডিফারেন্স কার্ভের স্লোপ। এটা হলো আর বাজেট লাইন যেটা আছে সেটার একটা স্লোপ আছে। বাজেট লাইনের স্লোপটা হলো যে আমরা বাজেট লাইন কিভাবে বলেছিলাম যে x এর দাম ইনটু x এর পরিমাণ প্লাস y এর দাম ইনটু y এর পরিমাণ, এটা হচ্ছে ইনকামের সমান। এটা হচ্ছে বাজেট লাইনের ইকুয়েশন। এই বাজেট লাইনের ইকুয়েশন এটা হলো x(px + y(py) = ইনকাম। তো এটাকে যদি আমি একটু ইন টার্মস অফ y লিখে এটাকে আমি ইন টার্মস অফ y লিখি তাহলে আমি এখানে পাবো আমি একটু স্কিপ করে লিখছি i by px, সরি py, i by py এটা কষে নিয়ে যে লিখতে পারি px by py into i। এটা হলো আমার সরি into x, এটা হলো আমার ইনডিফারেন্স বাজেট লাইনের স্লোপ। এটা হলো আমার px by py। সুতরাং বাজেট লাইনের স্লোপটা হলো আমার px by py। এখানে ইনডিফারেন্স কার্ভের স্লোপটা একটু উঠিয়ে লিখে দেন, mu x by mu y, তাহলে আমাদের সুবিধা হবে। আমরা বলছি যে এটা হলো আমার ইনডিফারেন্স কার্ভের স্লোপ। এটা হলো আমার যেটা দুটো কমোডিটির মার্জিনাল ইউটিলিটি রেশিওকে প্রকাশ করে। আর বাজেট লাইনের স্লোপ যেটা সেটা হলো প্রাইস রেশিওকে প্রকাশ করে। এটাও মাইনাস আছে এখানে, প্রাইস রেশিওকে প্রকাশ করে নেগেটিভ যে স্লোপটা সে কারণে দুটো মাইনাসকে আমরা বাদ দিয়ে মাইনাসটাকে ইগনোর করতে পারি। সুতরাং যেখানে ইনডিফারেন্স কার্ভ বাজেট লাইনকে স্পর্শ করে সেই স্পর্শ বিন্দুতে ইনডিফারেন্স কার্ভের স্লোপটা অর্থাৎ দুটো কমোডিটির যে মার্জিনাল ইউটিলিটি রেশিও সেটা এই বাজেট লাইনের স্লোপ যেটা দুটো কমোডিটির প্রাইস রেশিও সমান, দুটো সমান হবে। কেমন প্রাইস রেশিও মানে দুটো কমোডিটির প্রাইস রেশিও মানে হচ্ছে যে একটা কমোডিটিকে আমি বিক্রি করে অন্য কমোডিটি মার্কেট থেকে কত ইউনিট কালেকশন করতে পারি, এটা প্রাইস রেশিও বলা হয়। যেমন এই প্রাইস রেশিও যদি হয় ফর এক্সাম্পল 1/2, ফর এক্সাম্পল এটা যদি হয় আমার একটা কমোডিটি মনে করো বাটার,
মনে করো ব্রেড, তাহলে 1 ইউনিট বাটার, এটা 1 পাউন্ড বাটার হতে পারে, এটা একটা পাউচ হতে পারে। এই যে 1 ইউনিট বাটার এর সাথে কত ইউনিট ব্রেডের বিনিময় করা যায় মার্কেটে, সেটা আমাদের প্রকাশ করে এই বাজেট লাইন প্রকাশ করে আমাদের। যদি px বাই py যদি হাফ হয়, ফর এক্সাম্পল যদি 1/2 হয়, কেমন, তাহলে আমরা বলতে পারি যে px হচ্ছে আমাদের বাটার আর py হচ্ছে আমাদের ব্রেড। তাহলে 1 ইউনিট বাটার দিয়ে 2 ইউনিট ব্রেড বিনিময় করা যায় মার্কেটে। px বাই py সুতরাং প্রকাশ করে আমাদেরকে যে দুটো কমোডিটি বাজারে কি অনুপাতে বিনিময় করা যাবে, মার্কেট এক্সচেঞ্জেজ অফ দ্য টু কমোডিটিস। 1 ইউনিট x কমোডিটি দিয়ে কত ইউনিট y কমোডিটি বাজার থেকে কালেকশন করা, এটা আমাদের এই বাজেট লাইনের স্লোপটা প্রকাশ করে। আর ইন্ডিফারেন্স কারের স্লোপটা প্রকাশ করে কি, যে আমি 1 ইউনিট বাটার স্যাক্রিফাইস করে কত ইউনিট ব্রেড পেলে আমি আগের যে পরিমাণ আমার সন্তুষ্টি ছিল আমার একই পরিমাণ সন্তুষ্টি থাকবে। এটা আমরা প্রকাশ করে ইন্ডিফারেন্স কার্ভের স্লোপটা, যেটাকে আমরা প্রকাশ করছি দুটো কমোডিটির মার্জিনাল ইউটিলিটি রেশিও দিয়ে প্রকাশ করছি আমরা। তাহলে ভারসাম্য বিন্দুতে ইন্ডিফারেন্স কার্ভের স্লোপটা বা দুটো কমোডিটির মার্জিনাল ইউটিলিটি রেশিওটা বাজেট লাইনের স্লোপের সমান হবে, বা দুটো কমোডিটির প্রাইস রেশিওর সমান হবে। এখন আমরা এই যে কন্ডিশনটা, ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা বা ভারসাম্য শর্ত, এটাকে ইচ্ছে করলে আমরা একটু চেঞ্জ করে লিখতে পারি। এটাকে আমরা এটাকে একটু সাইড চেঞ্জ করি, mu x by px টাকে এখানে নিয়ে আসতে পারি, আর mu টাকে এখানে নিয়ে যেতে পারি mu y by py। ঠিক যে কন্ডিশনটা আমরা গত ক্লাসে বর্ণনা করেছিলাম, যে দুটো কমোডিটির, এটা হচ্ছে আমার marginal utility of money or utility derived from the last unit of money spent on x commodity। যে x দ্রব্যের পিছনে ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগ, এটা হচ্ছে আমার y দ্রব্যের পিছনে ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগ। সুতরাং আমরা একই কন্ডিশন পাচ্ছি। আমরা আগে যে ল অফ ইকুইমার্জিনাল ইউটিলিটি দিয়ে যে কন্ডিশনটা পেয়েছিলাম, সেটা আমাদের এই দুটো ইন্ডিফারেন্স কার্ভ অ্যানালাইসিসের মাধ্যমে যে কন্ডিশনটা পাচ্ছি সেই কন্ডিশনের সাথে ম্যাচ করছে। যদি এখানে আমরা ইউটিলিটিকে মেজার করা যায়, এই ধরনের কোনো রেস্ট্রিকশন ইম্পোজ করিনি আমরা। সুতরাং ইউটিলিটি ম্যাক্সিমাইজেশনের শর্ত হলো যে একজন ব্যক্তি দুটো কমোডিটিকে যে রেটে চেঞ্জ করতে মানসিকভাবে প্রস্তুত আছে, সে রেটে বাজারেও দুটো কমোডিটি বিনিময় হয়, তখনই এই ভারসাম্য সূত্র পালিত হবে বা ভোক্তা ইউটিলিটি ম্যাক্সিমাইজড হবে। এই বিন্দুর বাইরে যদি কোনো বিন্দুতে আমরা যাই, অন্য কোনো পয়েন্ট দিব, ফর এক্সাম্পল আমি এই পয়েন্টে আসি, এই পয়েন্ট, তাহলে এই পয়েন্টে ইন্ডিফারেন্স কার্ভটা স্টিপার কম্পেয়ার টু দ্য বাজেট লাইন। এখানে এটা স্টিপার, এটা ইন্ডিফারেন্স কার্ভ, এটা স্লোপ রাখলে স্লোপ বাজেট লাইন থেকে স্টিপার হবে। ইন্ডিফারেন্স কার্ভের স্লোপটা স্টিপার হওয়ার অর্থ হচ্ছে কি, যে x ইজ মোর প্রেফারেবল। স্টিপার হওয়ার অর্থ হলো, আর এই বিন্দুতে ইন্ডিফারেন্স কার্ভের স্লোপটা বাজেট লাইনের স্লোপের চেয়ে ফ্ল্যাটার হওয়ার অর্থ হলো, যেখানে একটা পয়েন্ট নেই n, এই বিন্দুতে ইন্ডিফারেন্স কার্ভটা ফ্ল্যাটার কম্পেয়ার টু দ্য বাজেট লাইন। ফ্ল্যাটার হওয়ার অর্থ হলো x টা y এর তুলনায় কম পছন্দনীয়, কেমন, বা রিলেটিভলি লেস প্রেফারেবল। তো এখানে যেখানে এই যে মার্কেটে কিন্তু সবসময় একই রেটে ভ্যালুয়েশন করছে, স্লোপটা সমান, বাজেট লাইনের স্লোপটা সব জায়গায় সমান। সুতরাং মার্কেট দুটো কমোডিটিকে x এবং y কে একই রেটে বিনিময় করছে সব জায়গায়, কিন্তু বিভিন্ন পয়েন্টে বা বিভিন্ন বান্ডেলে ভোক্তার যে ভ্যালুয়েশন দুটো কমোডিটির প্রতি, সেটা ভিন্ন ভিন্ন রকম। আমি যদি m বিন্দুতে আসি, m বিন্দুতে ভোক্তা x কে বেশি পছন্দ করে কম্পেয়ার টু y রিলেশন টু দ্য মার্কেট সিচুয়েশন অর দ্য মার্কেট সেন্টিমেন্ট। মার্কেটে যে রেটে বিনিময় করছে দুটো কমোডিটিকে x এবং y কে, একটা ব্যক্তির কাছে যদি এই বান্ডেল থাকে, তাহলে তার কাছে x এর যে ভ্যালুয়েশন, রিলেটিভ ভ্যালুয়েশন, that is more higher than the market valuation of x। সুতরাং সে কি করবে, এই বান্ডেলে এখানে থাকে, সে কি করবে, y বিক্রি করে x কিনে, অর্থাৎ এটা যে স্লোপটা আছে, এটা স্লোপটা কিন্তু মনে করে এটা দা স্লোপ, কেমন, সে এতটুকু y বিক্রি করে এতটুকু x পেলে সে সন্তুষ্ট। কিন্তু মার্কেটে কিন্তু আরো বেশি x পাওয়া যায়, মার্কেট বিনিময় হার অনুযায়ী। সুতরাং সে কি করবে, এই ধরনের সিচুয়েশন থাকলে সে x বিক্রি করে y বিক্রি করে x কিনে সে এখানে এসে তার ইউটিলিটিকে ম্যাক্সিমাম আর বাড়ানোর চেষ্টা করবে। অর্থাৎ যদি সে এই ইকুইলিব্রিয়াম বিন্দুর বামে থাকে, ভারসাম্য বিন্দুর বামে থাকে, যেখানে ইন্ডিফারেন্স কার্ভটা বাজেট লাইনের চেয়ে স্টিপার, সেখানে সে কি করবে, তার কাছে x এর যে ভ্যালুয়েশনটা, রিলেটিভ ভ্যালুয়েশন, সেটা মার্কেট x কে যেভাবে ভ্যালু করে তার চেয়ে সে বেশি ভ্যালু করে, সেই কারণে সে কি করবে, বাজার থেকে x কালেকশন করবে বাই সেলিং y, কেমন, y বিক্রি করে সে
এক্স কালেকশন করে তার উপযোগকে বাড়ানোর চেষ্টা করবে। এভাবে এটা করতে থাকবে যতক্ষণ পর্যন্ত সে এখানে আসছে। এখানে আসার পরে তার আর উপযোগ বৃদ্ধির সুযোগ থাকবে না। আর যদি সে এই E0 বিন্দুর নিচের দিকে থাকে, ডান দিকে থাকে, যেখানে ইন্ডিফারেন্স কার্ভের স্লোপটা বাজেট প্ল্যানের স্লোপের চেয়ে কম, অর্থাৎ যেখানে x এর ভ্যালুয়েশনটা সে যে x কে যে রেটে ভ্যালু করছে, মার্কেট তার চেয়ে বেশি রেটে ভ্যালুয়েশন করছে x কে। উল্টোভাবে এখানে থাকা অবস্থায় তার y এর ভ্যালুয়েশনটা বেশি, এখানে x এর ভ্যালুয়েশনটা কম, y এর ভ্যালুয়েশনটা বেশি, উল্টোভাবে যদি বলি আমরা মার্কেটের তুলনায়। সুতরাং যদি সে এখানে থাকে আর x এর ভ্যালুয়েশনটা y এর তুলনায় কম, তখন সে কি করবে? এখানে থাকা অবস্থায় সে x বিক্রি করে y কালেকশন করার চেষ্টা করবে, কারণ সে y কে বেশি ভ্যালু করে এখানে মার্কেটের তুলনায়। সে যতটুকু x স্যাক্রিফাইস করে যতটুকু y সে পেলে সন্তুষ্ট, তার চেয়ে বেশি y মার্কেট থেকে পাওয়া যায়। সুতরাং সে এই বিন্দুতে থাকা অবস্থায় সে y বিক্রি করে x কিনে তার উপযোগকে বাড়ানোর চেষ্টা করবে। কেমন? সে এতটুকু x ছেড়ে এতটুকু y পেলে সে সন্তুষ্ট, কিন্তু বাজারে আরো বেশি y পাওয়া যায় বাজারে বিনিময় হার অনুযায়ী। সুতরাং সে কি করবে? এই বিনিময়টা সে করবে বাজারে, করে সে এখানে চলে আসবে। এটা সে করতে থাকবে যতক্ষণ পর্যন্ত সে এই E0 বিন্দুতে আসছে। কেমন? এই জন্য আমরা বলি E0 বিন্দুতে যেখানে তার যে ভ্যালুয়েশন দুটো কমোডিটির প্রতি রিলেটিভ ভ্যালুয়েশন, যেটাকে আমরা MUX বা MUI দিয়ে প্রকাশ করি, বা এটাকে আমি ডিফারেন্স কার্ভ স্লোপ দিয়ে প্রকাশ করি। তার ইন্টারনাল ভ্যালুয়েশনটা বা পার্সোনাল ভ্যালুয়েশনটা যখন মার্কেট ভ্যালুয়েশনের সমান হবে, তখন তার উপযোগ সর্বোচ্চ হবে। কেমন? এই কন্ডিশনটাকে আমরা একটু যদি ভিন্নভাবে লিখি, এটা আসলে ল অফ ইকুইমার্জিন ইউটিলিটি যেটা, সেটাকে প্রকাশ করছে। বা যখন তার ভারসাম্য অর্জিত হবে বা তার ইউটিলিটি ম্যাক্সিমাইজ হবে, তখন প্রতি দ্রব্যের পিছনে ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগ সমান হবে। এটা হলো তার ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন। এইভাবে সে তার ইউটিলিটি ম্যাক্সিমাইজ করে। এখন আমরা এই যে ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন, এই ইউটিলিটি ম্যাক্সিমাইজেশনে আমরা কিছু পরিবর্তন দেখার চেষ্টা করব, কিভাবে তার ভারসাম্যের পরিবর্তন হয় বা কখন ভারসাম্যের পরিবর্তন হয়। এই ভারসাম্যটা কি কি সিচুয়েশনে ভারসাম্যটার পরিবর্তন হতে পারে। তো এই ভারসাম্যটা অর্জিত হয়েছে আন্ডার সাম গিভেন এনভায়রনমেন্ট অর আন্ডার সাম গিভেন প্যারামিটারস। যে প্যারামিটারস গুলোকে বলেছি আমরা px, py, i এবং টেস্ট। এবং এই প্যারামিটারগুলো বা এনভায়রনমেন্টাল ভেরিয়েবল গুলো যে কোনো একটা যদি পরিবর্তন হয়, তাহলে তার ভোক্তার ভারসাম্যের পরিবর্তন হবে। কেমন? ভোক্তার ভারসাম্যের পরিবর্তন বা চেঞ্জেস ইন কনজিউমার ইকুইলিব্রিয়াম, সেটা নির্ভর করবে তার যে প্যারামিটার গুলো আছে বা এনভায়রনমেন্টাল যে ভেরিয়েবল গুলো আছে সেগুলোর পরিবর্তনের উপর নির্ভর করবে। কেমন? আমরা এখন এই যে ভারসাম্যের যে পরিবর্তন হয়, পরিবর্তনটা কিভাবে হয়, সেখান থেকে আমরা কি কি আরো নতুন নতুন জ্ঞান অর্জন করতে পারি, নতুন কিছু শিখতে পারি, সেটা আমরা দেখার চেষ্টা করব। এটা হচ্ছে আন্ডার এ গিভেন সিচুয়েশন or under some given circumstances what the consumer will do, এটাকে আমরা এক্সপ্লেইন করলাম এখানে। কেমন? কনজিউমার কি গিভেন সিচুয়েশনে বা কতগুলো জিনিস দেওয়া থাকলে আন্ডার সাম গিভেন সার্কামস্টেন্সেস px, py, ইনকাম, টেস্ট এগুলো দেওয়া থাকলে ভোক্তা কি পরিমাণ দ্রব্য কিনবে, কিনে তার ইউটিলিটি ম্যাক্সিমাইজ করবে, সেটা আমরা এখানে দেখব। এখন আমরা দেখানোর চেষ্টা করব যে এই ভারসাম্যটা, অর্থাৎ দ্রব্য ক্রয়ের যে সিদ্ধান্তটা কি পরিমাণ দ্রব্য কিনবে, এই সিদ্ধান্তটা কখন পরিবর্তন হয় বা কিভাবে পরিবর্তন হয়, কখন সে বেশি কিনবে বা কম কিনবে, সেটা কিভাবে নির্ধারিত হয়। এটাকে বলছি আমরা চেঞ্জেস ইন ইকুইলিব্রিয়াম। বলছি আমরা চেঞ্জেস ইন ইকুইলিব্রিয়াম। এই চেঞ্জেস ইন ইকুইলিব্রিয়ামটা ঘটতে পারে বিভিন্ন কারণে। কেমন? আমরা অনেকগুলো প্যারামিটার যেগুলো লিখেছি আমরা, সেই প্যারামিটারগুলো যে কোনো একটা পরিবর্তন হলে বা একাধিক প্যারামিটার পরিবর্তন হলে ভারসাম্যের পরিবর্তন হয়। কেমন? আমরা সাধারণত সবগুলোকে একসাথে পরিবর্তন করি না, আমরা একটা একটা করে পরিবর্তন করে ইফেক্টটা দেখার চেষ্টা করি ভোক্তা ভারসাম্য, যাতে করে এটা বোঝা সহজ হয়। একসাথে অনেকগুলো পরিবর্তন করলে কমপ্লিকেটেড হয়ে যায়, ভালো করে বোঝা যায় না কোনটা ইফেক্টে কি রকম। সে কারণে তাই আমরা একটা একটা করে প্যারামিটার চেঞ্জ করি এবং সেটা প্রভাবটা দেখার চেষ্টা করি ভোক্তার উপর কেমন পড়ছে। এটা অনেক সময় বলা হয় কম্পারেটিভ স্ট্যাটিক অ্যানালাইসিসও বলা হয় অনেক সময়। যে আমি একটা যদি প্যারামিটারকে চেঞ্জ করি, সেটার প্রভাবটা কেমন পড়ে ভারসাম্যের উপরে, সেটার ব্যাখ্যাটাকে বলা হয়, প্রক্রিয়াটাকে বলা হয় কম্পারেটিভ স্ট্যাটিক অ্যানালাইসিস। তো আমরা
দুভাবে পরিবর্তনটা দেখবো আমরা। এক নম্বর হচ্ছে প্রথমে আমরা ইনকামকে চেঞ্জ করতে পারি, ইনকাম প্যারামিটার। কেমন? যদি আমরা ইনকামকে চেঞ্জ করি তাহলে ভারসাম্যের উপর কেমন প্রভাব পড়বে। এখানে খেয়াল রাখতে হবে যে ইনকাম এবং দুটো কমোডিটি প্রাইস, এই তিনটা প্যারামিটার দিয়ে নির্ধারিত হয় ভোক্তার বাজেট লাইন। যদি পিএক্স, পিওয়াই এবং ইনকাম আই এই তিনটা যদি দেওয়া থাকে তাহলে ভোক্তার বাজেট লাইনটা স্থির থাকবে, বাজেট লাইনটা। আর এই তিনটা যে কোনো একটা যদি পরিবর্তন হয় তাহলে বাজেট লাইন তার স্থানচ্যুতি ঘটবে, তার স্থান পরিবর্তন করবে। কেমন? তিনটা। আর ইনডিফারেন্স কার্ভ যেটা আছে সেটা পরিবর্তন হয় যদি ভোক্তার টেস্ট পরিবর্তন হয়, রুচি পরিবর্তন হয়, পছন্দক্রম পরিবর্তন হয় বিভিন্ন দ্রব্যের বান্ডেলের প্রতি, তখনই এটা পরিবর্তন হয়। আমরা এখানে যে বাজেট লাইনের পরিবর্তনের কারণে ভোক্তার ভারসাম্যের পরিবর্তন কেমন হয় সেটাকে দেখানোর চেষ্টা করব আমরা। এখানে আমরা এই যে বাজেট লাইনের পরিবর্তন, এটা পরিবর্তনের দুটো সোর্স আছে। একটা হচ্ছে ইনকাম, চেঞ্জ ইন ইনকাম, দুটো সোর্স থেকে দেখাবো আমি। চেঞ্জ ইন ইনকাম, আয়ের পরিবর্তনের কারণে তার একটা ভারসাম্যের পরিবর্তন হয়। ইনকামের যখন পরিবর্তন হয় তখন বাজেট লাইনের পরিবর্তন হয়। পরিবর্তনটা কিভাবে হয়? যখন ইনকাম যখন বাড়ে, দেখো আমরা যে বাজেট লাইনের ইকুয়েশনটা লিখেছিলাম x ইনটু x, x এর দাম, x এর পরিমাণ প্লাস y এর দাম, y এর দাম, y এর পরিমাণ ইকুয়াল টু ইনকাম। এটা বাজেট লাইন। বা এটাকে আমরা একটু সফল করে লিখেছিলাম y ইকুয়াল টু I by py minus px by py times x। এটা আমাদের বাজেট, এটাকে আমরা স্লোপ বলেছিলাম। এটাকে বলা হয় ইন্টারসেপ্ট বলা হয় এটাকে। যদি বাজেট লাইনটা এখানে আবার ড্র করি, বাজেট লাইনটা কেমন? এটা হলো আমার xpx প্লাস ypy ইকুয়াল টু i। এটাকে আমরা এভাবে লিখি, এটা হচ্ছে আমার স্লোপ, px by py স্লোপ। এই পয়েন্টটা হলো ইন্টারসেপ্ট, এটা হলো এই যে এই ডিসটেন্সটা, এটা হচ্ছে i by py। এটা হলো কেমন? এদিকে আমি y কে মাপছি, এদিকে আমি x কে মাপছি। এটা হচ্ছে ইন্টারসেপ্ট, এটা হলো আমার, এটা ইন্টারসেপ্ট। আর এটা হলো স্লোপ। তো আমি যদি ইনকামকে বাড়িয়ে দেই, ইনকামকে বাড়িয়ে দিলে আমার বাজেট লাইনটা উপরের দিকে শিফট করবে উইদাউট চেঞ্জিং দ্য স্লোপ। স্লোপটা চেঞ্জ হবে না, কারণ এখানে কোনো ইনকাম নাই, যে কারণে এটা আমার আপওয়ার্ড শিফট করবে যখন ইনকাম বাড়বে। আর যখন ইনকামকে আমি কমিয়ে দিব তখন সেটা আমার নিচের দিকে চলে আসবে, কিন্তু স্লোপে কোনো চেঞ্জ হবে না, বা এটা একটা প্যারালাল শিফট করবে। যখন ভোক্তার ইনকাম পরিবর্তন হয় তখন বাজেট লাইনটা প্যারালালি উপরের দিকে কিংবা প্যারালালি নিচের দিকে শিফট করবে। এটা হচ্ছে ইনকাম পরিবর্তনের প্রভাব বাজেটের উপর। তো এখন যদি ভোক্তার বাজেট যদি পরিবর্তন হয় তাহলে ভারসাম্যের উপর কেমন প্রভাব পড়বে? ভোক্তা দ্রব্যের পরিমাণ, ক্রয়ের পরিমাণ, সেটা কিভাবে অ্যাডজাস্ট করবে সেটাকে আমরা এখানে দেখার চেষ্টা করছি। যে যদি ইনকাম পরিবর্তন হয়, আমরা বলছি যে মনে করো ভোক্তা একটা ভারসাম্য অবস্থা আছে under certain circumstances, যে x কমোডিটি, y কমোডিটি, এটা তার বাজেট লাইন, কেমন? এটা তার ইনডিফারেন্স কার্ভ। এখানে সে ভারসাম্য অবস্থায় ছিল এই 0 বিন্দুতে। এখন আমরা ধরছি যে তার ইনকাম বৃদ্ধি পেল, ফর এক্সাম্পল বৃদ্ধি পেলে তার বাজেট লাইনটা উপরের দিকে শিফট করবে প্যারালালি। মনে করো এই দিক থেকে সি দিকে চলে গেল, শিফট করে সি দিকে চলে গেল। তাহলে এই যে এটা শিফট করলো উপরের দিকে বাজেট লাইনটা ইনকাম বৃদ্ধির কারণে, এখন নতুন ভারসাম্যটা এখানে নতুন ভারসাম্য না, কারণ এই পয়েন্ট, এই ইনডিফারেন্স কার্ভটা এখন এই নতুন বাজেট লাইনকে আর স্পর্শ করছে না, এটা ইন্টারসেক্ট করছে না, তাই না? অর্থাৎ নতুন যে তার বাজেট লাইন, তার পুরনো যে ইনডিফারেন্স কার্ভ সেটা আর স্পর্শ করে না। স্পর্শ না করার কারণে এটা বরং ইন্টারসেক্ট করছে এখানে। তার মানে সে এখানে কিছু x বিক্রি করে কিছু y কিনে তাই ইকুইটি ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবে। এখানে আরেকটা পয়েন্ট আছে যে পয়েন্টটা আরেকটা ইনডিফারেন্স কার্ভের সাথে স্পর্শ করে। এটা মনে করো IC1, এটা IC2। অর্থাৎ নতুন যে বাজেট লাইনটা পাওয়া গেল ইনকাম বৃদ্ধির কারণে, সেই নতুন বাজেট লাইনে আরেকটা বান্ডেল আছে, আরেকটা কমোডিটি কম্বিনেশনস আছে, যে কমোডিটি কম্বিনেশনসে আরেকটা ডিফারেন্স কার্ভ স্পর্শ করছে, কেমন? এরকম একটা পয়েন্ট পাওয়া যাবে। সুতরাং এই নতুন স্পর্শ বিন্দু যেটা, সেটা হবে তার মনে করে E1 পয়েন্ট, সেটা হলো নতুন ভারসাম্য, কেমন?
তাহলে ইনকাম যখন পরিবর্তন হয় ভোক্তার ভারসাম্যের পরিবর্তন হয়। সে আগে সে মনে করো 5 ইউনিট এক্স কিনছিল, 3 ইউনিট ওয়াই কিনছিল, এখন তার ইনকাম বৃদ্ধির কারণে সে কি করছে, ওয়াইও বেশি কিনছে, এক্সও বেশি কিনছে, 6 ইউনিট এক্স কিনছে এবং 4 ইউনিট ওয়াই কিনছে। এই যে ইনকাম পরিবর্তনের কারণে তার যে বাজেট লাইন পরিবর্তন হলো, উপরের দিকে শিফট করলো, এবং এর ফলে সে আগে যে পরিমাণ দ্রব্য কিনছিল এখন ভিন্ন পরিমাণ দ্রব্য কিনে তার ইকুইটি ম্যাক্সিমাইজ করছে। এটার প্যাটার্নটা কেমন হবে? এখন আমরা এখানে দেখালাম যে ইনকাম যখন বৃদ্ধি পাচ্ছে, তার বাজেট লাইন যখন উপরের দিকে শিফট করছে, তখন সে দুটো কমোডিটি বেশি কিনছে, তাই না? এক্সও বেশি কিনছে, ওয়াইও বেশি কিনছে। কিন্তু এটা যে এমন হবে তার কোনো গ্যারান্টি নেই। এটা এমন না হয় এমনও হতে পারতো, এটাকে এইভাবে ইচ্ছা করলে এইভাবে আঁকতে পারতাম যে আমার এটা ছিল আমার প্রাথমিক বাজেট লাইন, যেখানে আমি 5 ইউনিট এক্স কিনছিলাম, 3 ইউনিট ওয়াই কিনছিলাম। এখন আমার বাজেট লাইন উপর থেকে শিফট করলো ইনকাম বৃদ্ধির কারণে। কেমন? এখন আমার ভারসাম্য এখানে হলো, এখানে হতে পারে ভারসাম্য, এটা এখানে হতে হবে এমন কোনো কথা নেই, এটা যে কোনো জায়গায় হতে পারে, এটা এখানেও হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। যদি এখানে হয় তাহলে আমি দেখা যাবে যে আমি এক্স কম কিনছি, আমি ওয়াই বেশি কিনছি, আমি 6 একক ওয়াই কিনছি, আমি 4 একক এক্স কিনছি আমি। কেমন? এটা এরকম হতে পারে। এরকম যদি হয়, অর্থাৎ ইনকাম বৃদ্ধির কারণে কোন একটা কমোডিটি যদি সে কম কিনে, তখন আমরা সেই কমোডিটিকে বলি আমরা ইনফেরিয়র গুডস। তখন বলি যে আমরা এক্স কে বলি আমরা এটাকে ইনফেরিয়র। ইনফেরিয়র কেন? কারণ তার যখন ইনকাম বৃদ্ধি পেয়েছে তখন সে ওই দ্রব্যের ক্রয় পরিমাণকে কমিয়ে দিয়েছে। কেমন? সুতরাং ইনকাম বৃদ্ধি পেলে তার যে নতুন ভারসাম্য অর্জিত হবে, যে E0 থেকে E1 এ পৌঁছালাম, সেই নতুন ভারসাম্য বিন্দুতে সে দুটো দ্রব্য বেশি কিনতে পারে, অথবা একটা দ্রব্য বেশি কিনতে পারে, অপর দ্রব্য কম কিনতে পারে। যদি ইনকাম বৃদ্ধির কারণে কোনো ব্যক্তি কোনো দ্রব্য কম কিনে, সেই দ্রব্যটাকে বলি আমরা ইনফেরিয়র গুডস। কেমন? তবে ইনকাম যখন বাড়বে তখন সে দুটো কমোডিটি সে কি করবে না, কম কিনতে পারবে না, এটা সম্ভব নয়। যদি কোনো ব্যক্তির ইনকাম বৃদ্ধি পায় তাহলে আমরা দেখাতে পারবো না যে সে দুটো কমোডিটি কম কিনছে, সেক্ষেত্রে তার বাজেট লাইনের ভিতরে তাকে চলে আসতে হবে। যেটা আমরা বলেছি সে তার বাজেট লাইনের উপরে অবস্থান করবে, সে বাজেট লাইনের ভিতরে আসবে না, সে বাজেট লাইনের ভিতরে আসলে তার ইনকাম ভিতর থেকে যাবে। কেমন? যে কারণে সে বাজেট লাইনের ভিতরে আসবে। এটা হলো আমাদের ইনকাম পরিবর্তনের কারণে তার যে ভারসাম্য বিন্দুর পরিবর্তন, সেই ভারসাম্য বিন্দুর পরিবর্তন কেমন হয়। এখন ইনকামটা আমরা ইচ্ছে করে আরো চেঞ্জ করতে পারি, এখানে আরো বাড়াতে পারি কিংবা আরো কমাতে পারি, এবং নতুন নতুন আমরা ভারসাম্য বিন্দু পাবো সেখানে। সেই ভারসাম্য বিন্দুগুলোকে আমরা যদি আমরা ট্রেস আউট করি কোন একটা রেখার মাধ্যমে, সেই রেখাটাকে বলা হয় ইনকাম কনসাম্পশন কার্ভ, আইসিসি, ইনকাম কনসাম্পশন কার্ভ এটাকে বলা হয়। কেমন? তো এই ইনকাম কনসাম্পশন কার্ভটা যদি একদম আপওয়ার্ড স্লোপিং হয়, ইনকাম কনসাম্পশন কার্ভটা, তখন দুটো দ্রব্যই নরমাল হবে, এক্স ও নরমাল, ওয়াই ও নরমাল হবে, যদি ইনকাম কনসাম্পশন কার্ভটা যদি আপওয়ার্ড স্লোপিং হয়। আর এই যে আমরা সেকেন্ড কেসটা এখানে আঁকলাম, সেকেন্ড কেসে দেখা যাবে ইনকাম কনসাম্পশন কার্ভটা কিন্তু ডাউনওয়ার্ড স্লোপিং হবে। ইনকাম কনসাম্পশন কার্ভটা, এই যে আইসিসিটা আছে এখানে, এটা একটু কম পরিষ্কার দেখায় এটার তুলনায়। সুতরাং যদি ইনকাম কনসাম্পশন কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং হয়, সেক্ষেত্রে একটা দ্রব্য সেখানে ইনফেরিয়র হবে। আর ইনকাম কনসাম্পশন কার্ভ যদি আপওয়ার্ড স্লোপিং হয়, সেখানে দুটো দ্রব্যই নরমাল, কারণ ইনকাম বৃদ্ধির কারণে সেই দুটো দ্রব্যই আগের তুলনায় বেশি কিনছে। সুতরাং ইনকামের পরিবর্তন হলে ভোক্তার যে দুটো দ্রব্যের ক্রয়ের পরিবর্তন, সেটা কেমন হবে তা নির্ভর করছে দ্রব্যের প্রকৃতির উপরে। কোন দ্রব্য যদি ইনফেরিয়র গুডস হয়, তাহলে ইনকাম বৃদ্ধি পেলে সে ওই দ্রব্যের ক্রয় হ্রাস করবে। আর যদি ইনকাম বৃদ্ধি পেলে সে ওই দ্রব্য আগে চেয়ে বেশি কিনে, তখন আমরা সেই দ্রব্যটাকে বলবো নরমাল গুডস। এখানে এক্সটার্নাল এখানে নরমাল গুডস, এক্স এবং ওয়াই দুটো নরমাল গুডস, এখানে দুটো ওয়াই নরমাল, এখানে ওয়াই নরমাল, কিন্তু এই নিচের চিত্রে এক্সটা হচ্ছে আমাদের ইনফেরিয়র, উপরের চিত্রে এক্সটা হচ্ছে আমাদের নরমাল গুডস। তাহলে ইনকাম পরিবর্তনের কারণে ভোক্তার যে ভারসাম্যের পরিবর্তন, সেই ভারসাম্য পরিবর্তনকে ট্রেস করে আমরা যে রেখাটা পাই, সেই রেখাটাকে বলা হয় ইনকাম কনসাম্পশন কার্ভ। এটা আমাদের একটা পরিবর্তন গেল। আরেকটা পরিবর্তন হলো যে ভোক্তার ভারসাম্য ইনকাম ছাড়া দামের পরিবর্তনের কারণে হতে পারে।
যখন প্রাইস চেঞ্জ হয় তখনও বাজেট লাইনের পরিবর্তন হয় এবং তখনও ভারসাম্যের পরিবর্তন হয়। সেটা কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি যে যখন যখন দামের পরিবর্তন হয় তখন ভারসাম্যের পরিবর্তন কেমন হয় সেটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি। এটাকে বলছে আমরা চেঞ্জেস ইন প্রাইস। এখন ইনকাম পরিবর্তন হলে আমরা বলেছি বাজেট লাইনটা প্যারালালি শিফট করে উইদাউট চেঞ্জ ইন দ্য স্লোপ, সেটা শিফট করে। আর যখন প্রাইস চেঞ্জ হয় তখন বাজেট লাইনের শিফটটা একটু অন্যরকম হয়। বাজেট লাইনের শিফটটা যে যদি আমরা এখানে দুটো কমোডিটি নেই, এক্স কমোডিটি এবং ওয়াই কমোডিটি, এটা হচ্ছে আমাদের এক্স কমোডিটি আর এটা ওয়াই কমোডিটি। এটা আমাদের বাজেট লাইন বলেছি যে আমরা বাজেট লাইনের যে দুটো পয়েন্ট আছে, এটা হলো আমাদের যে টোটাল ইনকাম দিয়ে কতটুকু এক্স কিনতে পারে, এক্স এর দাম দিয়ে যদি ভাগ করি আমি তাহলে এতটুকু এক্স কিনতে পারে সে। 100 টাকা ইনকাম হলে দ্রব্যের দাম যদি 20 টাকা করে হয় তাহলে সে 5 ইউনিট এক্স কিনতে পারে, সে 5 ইউনিট এক্স কিনতে পারে। ঠিক একইভাবে এটা হলো আমার যে ইনকামকে যদি আমি পি ওয়াই দিয়ে ভাগ করি, ওয়াই এর উপর দাম দিয়ে ভাগ করি, তাহলে সে কতটুকু ওয়াই কিনতে পারে সেটা আমি জানতে পারি। এখন যদি এক্স এর দাম যদি বেড়ে যায় 20 টাকা থেকে 25 টাকা হয়ে যায় তাহলে সে কম এক্স কিনতে পারবে, কিন্তু ওয়াই তো সে আগের মধ্যে কিনতে পারবে যদি ওয়াই এর দাম পরিবর্তন না হয়। সুতরাং এক্স এর দাম যদি পরিবর্তন হয় তাহলে বাজেট লাইনটা এভাবে শিফট করতে পারে। যখন এক্স এর দাম যখন বাড়বে, এক্স এর দাম যখন বাড়বে তখন বাজেট লাইনটা ওয়াই এক্সিস কে কেন্দ্র করে এটা ঘড়ির কাঁটার মতো এটা বাম দিকে সরে আসবে, এটা রোটেট করবে, এটাকে বলি আমরা যে বাজেট লাইন রোটেটস লেফটওয়ার্ড when the prices of commodity changes। একটা দ্রব্য আবার উল্টো হবে, যদি এটা এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করবে, যদি দ্রব্যের দাম যদি হ্রাস পায়, এক্স এর দাম যদি 20 টাকা থেকে 10 টাকা হয়ে যায় তাহলে এটা ওদিকে শিফট করবে, রোটেট করবে, শিফট না রোটেট করবে। ঠিক একইভাবে যদি ওয়াই এর উপর দাম পরিবর্তন হয়, এটা এক্স এর দামের পরিবর্তনের কারণে ওয়াই এর উপর দাম পরিবর্তন হলে সেটা এক্স অক্ষকে কেন্দ্র করে এটা রোটেট করবে, এটা কেমন। এটা আরেকটা হলো যে যদি এটা হলো এটা হচ্ছে আমাদের এক্স এর দামের পরিবর্তন, এক্স এর দাম যদি বৃদ্ধি পায় তার প্রভাব কেমন পড়বে। আর যদি আমার ওয়াই এর দামে যদি বৃদ্ধি ঘটে, আমার বাজেট লাইন মনে করো এক্স কমোডিটি ওয়াই কমোডিটি, এখন যদি পি ওয়াই যদি বৃদ্ধি পায় তাহলে আমি আগে যে পরিমাণ ওয়াই কিনতে পারতাম এখন তার চেয়ে কম ওয়াই কিনতে পারবো। এটা এই ভূমি অক্ষকে কেন্দ্র করে এটা বাম দিকে রোটেট করবে, এটা কেমন, ওয়াই এর দাম যখন বৃদ্ধি পাবে। আর যখন px এবং py দুটোর দামই চেঞ্জ হবে তখন এটা শিফট করবে, রোটেট না করে এটা শিফট করবে। যে যদি এমন হয় যে x এর দাম এবং y এর দাম একই অনুপাতে বৃদ্ধি পেয়েছে, 5% করে বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেলে তখন এই বাজেট লাইনটা নিচের দিকে শিফট করবে, প্যারালালি শিফট করবে যদি একই অনুপাতে বৃদ্ধি পায়। আর যদি দুটো দ্রব্যের দাম একই অনুপাতে হ্রাস পায় তাহলে এটা প্যারালালি আপওয়ার্ড শিফট করবে, কারণ এখন দুটো দ্রব্যই আগের চেয়ে বেশি পরিমাণে কেনা যাবে। এটা হলো দামের পরিবর্তনের কারণে বাজেট লাইনের পরিবর্তন। এখন দামের পরিবর্তনের কারণে বাজেট লাইনের পরিবর্তন হয়, সুতরাং ভারসাম্যের পরিবর্তন হবে। ভারসাম্যের পরিবর্তনটা কেমন হবে সেটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব সেটা আমরা এখন একটু দেখানোর চেষ্টা করি। যে আমরা ইনকামের পরিবর্তনের কারণে যে ভারসাম্যের পরিবর্তন হয়েছে সেটাকে আমরা ব্যাখ্যা করেছি ইনকাম কনসাম্পশন কার্ভ দিয়ে। এখন আমরা একটা ইকুইভ্যালেন্ট একটা ধারণা এখানে পাবো, সেটা হচ্ছে যে যখন কোন একটা দ্রব্যের দামের পরিবর্তন হবে, আমরা একসাথে অনেকগুলো পরিবর্তন করবো না, যে কোনো একটা দ্রব্যের দামকে পরিবর্তন করব। একটা দ্রব্যের মনে করে এক্স এর দামকে আমরা পরিবর্তন করলাম, কমালাম কিংবা বাড়ালাম, সেক্ষেত্রে ভোক্তার ভারসাম্যের যে পরিবর্তন হবে বা নতুন বান্ডেলটা যে চুজ করবে আগের বান্ডেলের তুলনায়, তার মাধ্যমে আমরা একটা রেখা ট্রেস আউট করতে পারি। সেই রেখাটাকে বলা হয় এখানে প্রাইস কনসাম্পশন কার্ভ। আগেরটা ছিল ইনকাম কনসাম্পশন কার্ভ, এখন পাবো আমরা প্রাইস কনসাম্পশন কার্ভ। এটা হলো যে আমাদের যে ইনিশিয়াল, আমরা একটা ইনিশিয়াল সিচুয়েশন থেকে শুরু করি, প্রাথমিক ভারসাম্য থেকে x দ্রব্য y দ্রব্য, এটা হলো ভোক্তা ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম মনে করো, কেমন, যে মনে করো a b তার বাজেট লাইন। এখন মনে করো x এর দাম কমে গেল, x এর দাম অল্প,
ফল করলে সে আগে যে পরিমাণ এক্স কিনতে পারতো এখন তার চেয়ে বেশি পরিমাণে এক্স কিনতে পারবে, এবং এটা হবে তার নতুন বাজেট লাইন, এবং আগে তার যে ভারসাম্য বিন্দু ছিল E0 মনে করো IC1 ইনডিফারেন্স কার্ভে, এখন তার ভারসাম্যের পরিবর্তন হলো, এখানে কোথাও হবে, যে কোনো জায়গায় হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, এটা হলো তার নতুন ভারসাম্য বিন্দু E1। এই যে প্রাইস পরিবর্তন, কোন একটা অন্য অবস্থা পরিবর্তন থেকে কোন একটা দ্রব্যের দাম পরিবর্তনের কারণে ভোক্তার ভারসাম্য যে পরিবর্তন হয়, সেই ভারসাম্য বিন্দুগুলোকে আমি যদি ট্রেস আউট করি, সংযোগ করে দিই, একটা রেখা পাওয়া যাবে। এই রেখাটাকে বলা হয় প্রাইস কনসাম্পশন কার্ভ, দাম ভোগ রেখা, প্রাইস কনসাম্পশন কার্ভ। তাহলে আমরা এখানে আরেকটা কনসেপ্ট পেলাম, যেটা হচ্ছে প্রাইস কনসাম্পশন কার্ভ, যে কোন একটা দ্রব্যের দামের পরিবর্তনের কারণে তার ভারসাম্য ক্রয়ের পরিমাণে যে পরিবর্তন হয়, সেটা দিয়ে আমরা যে রেখাটা ট্রেস আউট করতে পারি, সেটাকে বলা হয় প্রাইস কনসাম্পশন কার্ভ। এটা বলা হচ্ছে। এখন এই প্রাইস কনসাম্পশন কার্ভটাও আগের মতো, এটা আপার স্লোপিং হতে পারে, ডাউনার স্লোপিং হতে পারে, যে কোনো রকম হতে পারে। এটা কেমন, এটা যদি আমার ভারসাম্য বিন্দুটা যদি এখানে কোথাও হয়, তখন প্রাইস কনসাম্পশন কার্ভটা ডাউন স্লোপিং হবে। এখন এটা আপার স্লোপিং আছে, এটা বা এটা এদিকে হলো, এটা আপার স্লোপিং হবে, কেমন, বা এদিকে হলো সেটা এটা ডাউন স্লোপিং হতে পারে। সুতরাং প্রাইস কনসাম্পশন কার্ভ যেটা আছে সেটা আপার স্লোপিং হতে পারে, ডাউন স্লোপিং হতে পারে। তো যখন এই প্রাইস কনসাম্পশন কার্ভটা ডাউন স্লোপিং হবে, তখন একটা দ্রব্য, যে মনে করো যে এটা যদি এটা এমন হয় যে এটা নরমাল সিচুয়েশন, এটা x ইজ নরমাল, x ইজ নরমাল, কিন্তু যদি এমন সিচুয়েশন যদি এমন হয় যে আমি দাম কমার কারণে x আমি কম কিনছি, কেমন, এরকম সিচুয়েশন হতে পারে। এগুলো রেয়ার সিচুয়েশন, এগুলো খুব কম দেখা যায় সিচুয়েশন গুলো। তো মনে করো এটা আমার প্রাথমিক বাজেট লাইন AB, আর এটা হলো আমার দাম কমার কারণে, x দ্রব্যের দাম কমার কারণে নতুন বাজেট লাইন। মনে করো এটা ছিল আমার ভারসাম্য বিন্দু, প্রাথমিক ভারসাম্য বিন্দু, যেখানে আমি এই পরিমাণ x কিনছিলাম এবং এই পরিমাণ y কিনছিলাম, এখন যখন x এর দামটা ফল করলো, আমার বাজেট লাইনটা সম্প্রসারিত হলো, মনে করো আমার এখানে আমার নতুন ভারসাম্য হলো, এই বিন্দু, এটা যে কোনো জায়গায় হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। এখানে হয় ভারসাম্যটা, যদি E0 থেকে যদি E1 এ শিফট করে ভারসাম্যটা, তখন আমার x এর ক্রয়ের পরিমাণটা ফল করছে, তাই না? x এর ক্রয়ের পরিমাণটা, এই যে x দ্রব্যের দাম কমেছে, কিন্তু আমি x টা আগের চেয়ে কম কিনছি, যে আমার চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম। এটা আমার চাহিদা বৃদ্ধিতে বলা হয় যে কোনো দ্রব্যের দাম যখন কমবে, তখন ওই দ্রব্য আগের চেয়ে বেশি পরিমাণে কেনা হবে। এখন আমরা দেখছি যে x এর দামটা কমছে, x এর দামটা কমার পরও আমি x টা আগে যে পরিমাণ কিনতাম, এখন তার চেয়ে x কম কিনছি। তখন এই ধরনের দ্রব্যকে বলা হয় গিফেন গুডস। যখন ইনকাম দিয়ে দেখাচ্ছিলাম তখন বলেছিলাম এটাকে ইনফেরিয়র গুডস, আর যখন আমরা এটাকে প্রাইস দিয়ে দেখাচ্ছি তখন সেটাকে বলছি আমরা গিফেন গুডস। ইনকাম ইফেক্টটা যখন নেগেটিভ হয়, তখন সেই দ্রব্যটাকে বলি আমরা ইনফেরিয়র গুডস। আর যখন প্রাইস ইফেক্টটা নেগেটিভ হয়, দাম পরিবর্তনের কারণে চাহিদার পরিবর্তন যখন সমমুখী হয়, দাম কমলে কম কিনি আমরা, দাম বাড়লে বেশি কিনি, তখন সেই দ্রব্যটাকে বলা হয় গিফেন গুডস বলা হয়। এই যে প্রাইস কনসাম্পশন কার্ভ, এখানেও আমরা প্রাইস কনসাম্পশন কার্ভ রাখতে পারি। আমরা এই প্রাইস কনসাম্পশন কার্ভটা কি হবে, ডাউনার স্লোপিং হবে। এটা প্রাইস কনসাম্পশন কার্ভটা, এটা আপওয়ার্ড না, এটা ডাউনার স্লোপিং হবে। কারণ ডাউনার স্লোপিং যখন হয় প্রাইস কনসাম্পশন কার্ভ, তখন একটা দ্রব্য গিফেন গুডস হয়। এখানে এই যে প্রাইস কনসাম্পশন কার্ভ, এই প্রাইস কনসাম্পশন কার্ভের ভিতরে ডিমান্ড কার্ভের তথ্যগুলো আছে, বা প্রাইস কনসাম্পশন কার্ভ থেকে আমরা ডিমান্ড কার্ভ ড্র করতে পারি। এই যে এক্সেপশনাল কেস যেটা আছে সেটা আমি যদি ডিলিট করে দিই, এগুলো হচ্ছে রেয়ার কেস, কম দেখা যায়। এটা হচ্ছে নরমাল কেস, এগুলো বেশি দেখা যায় নরমাল কেস। এই যে নরমাল কেস, যে দাম পরিবর্তন হলে ভোক্তার যে ভারসাম্যের পরিবর্তন, যার মাধ্যমে আমরা প্রাইস কনসাম্পশন কার্ভ পাই, এবং এই প্রাইস কনসাম্পশন কার্ভের ভিতরে ভোক্তার ডিমান্ড কার্ভের তথ্য লুকিয়ে আছে, বা ডিমান্ড কার্ভ এখান থেকে আমরা ড্র করতে পারি বা ডিরাইভ করতে পারি।
প্রাইস কনসাম্পশন কার্ভ থেকে। এটা ড্র করার জন্য দেখো এখানে এই যে বাজেট রেখা, এই বাজেট রেখার মধ্যে কিন্তু এক্স এর দাম আছে, ওয়াই এর দাম আছে এবং ইনকাম আছে। এই বাজেট রেখার মধ্যে এক্স এর দাম, ওয়াই এর দাম, ইনকাম আছে। আমরা শুধুমাত্র এক্স এর দামকে পরিবর্তন করেছি। এখানে এখানে একটা দাম আছে এক্স এর, এই রেখার ভিতরে একটা এক্স এর দাম আছে, মনে করে এটা পি এক্স 0 ফর एग्जांपल, কেমন? আর এখানেও একটা এক্স এর দাম আছে, যে দামটাকে মনে করো px1 মনে করে, এখানে px1 টা px0 এর চেয়ে কম। আর py এবং ইনকাম এটা স্থির, এখানে py যা, এখানে py যা, এখানে ইনকাম যা, এখানে ইনকাম যা। শুধুমাত্র x এর দামটা কমেছে বলে এই বাজার রেখাটা উপরের দিকে শিফট করছে, px0 থেকে py। তাহলে যখন দাম ছিল px0, x এর দাম যখন ছিল, তখন আমি x কতটুকু কিনতাম, তখন আমি x কিনতাম, আমি x0 পরিমাণ আমি x কিনতাম, যখন x এর দাম ছিল px0। আর আমি যদি এই ইনফরমেশনটাকে, প্রাইস কনসাম্পশন কার্ভের ইনফরমেশনটাকে আমি যদি অন্য একটা স্পেসে নিয়ে যাই, যেখানে আমার একদিকে থাকবে x এর দাম আর একদিকে থাকবে x এর পরিমাণ, সেক্ষেত্রে আমরা এখানে দেখছি যে এই AB বাজেট রেখায় x এর দাম ছিল px0 এবং x এর ক্রয় পরিমাণ ছিল আমার এই প্রাইস PCC রেখা থেকে আমার ক্রয় পরিমাণ ছিল x0 মনে করো। এই দুটো কম্বিনেশনসকে আমরা এখানে মনে করো m দিয়ে দেবো, কেমন? এই পয়েন্টটা এই E0 পয়েন্টের সাথে সম্পর্কিত। এখানে আমরা বলছি এই এবি বাজেট লাইনের ভিতরে x0 দাম আছে এবং পরিমাণ হলো OX0 পরিমাণ, যেটা আমরা এখানে শিফট করে নিয়ে আসলাম x টাকে এবং px টাকে এখান থেকে এবং x0 টা এখান থেকে আমি এক্সট্রাক্ট করে অন্য একটা চিত্রে প্লট করলাম। ঠিক একই ভাবে এই যে নতুন বাজেট লাইন, যেখানে নতুন দাম আছে px1, যেটা px0 এর চেয়ে কম, এবং এখানে আমার নতুন একটা x এর ক্রয়ের পরিমাণ আছে x1, মনে করো x1। এই যে নতুন পয়েন্টটা, এটা যদি আমি n বলি, যেটা এই e1 এর সাথে করেসপন্ড করে, কেমন? এটা আরেকটা পয়েন্ট, কেমন? এই পয়েন্টগুলো যদি আমি যোগ করে দেই, যে রেখাটা পাবো সেই রেখাটাকে বলা হবে ডিমান্ড কার্ভ, বলা হবে এটাকে ডিমান্ড ফর x থেকে বলা হবে। সুতরাং আমি প্রাইস কনসাম্পশন কার্ভের ভিতরে ডিমান্ড কার্ভের যে তথ্যগুলো প্রয়োজন সবগুলো এখানে লুকায়িত আছে। আমি এখান থেকে প্রাইস ইনফরমেশন এবং কোয়ান্টিটি ইনফরমেশনকে এক্সট্রাক্ট করে অন্য একটা চিত্র যদি আঁকি, আমি ডিমান্ড কার্ভটাকে এখানে ড্র করতে পারবো। এবং এই ডিমান্ড কার্ভটা ডাউনস্ট্রিম হবে, ডিমান্ড কার্ভটা নরমাল ডিমান্ড কার্ভ হলো ডাউনস্ট্রিম। এটা হলো প্রাইস কনসাম্পশন কার্ভ থেকে যে ডিমান্ড কার্ভ পাওয়ার উপায়, সেটা এখানে দেখানো হবে। এখন আমরা আরেকটা জিনিস দেখাবো সেখানে, এখানে সেটা হলো যে এই যে প্রাইস ইফেক্ট, কেমন? আমরা এখানে দুটো ইফেক্ট দেখলাম, একটা হচ্ছে প্রাইস ইফেক্ট, একটা হলো ইনকাম ইফেক্ট। ইনকাম ইফেক্ট হলো যখন ভোক্তার আয়ের পরিবর্তন হয়, তখন ভোক্তার ক্রয়ের একটা পরিবর্তন হয়, ভারসাম্য ক্রয়ের, যেটাকে বলছি আমরা ইনকাম ইফেক্ট। আর এই দ্বিতীয় পর্যায়ে আমরা দেখলাম যে যখন প্রাইস পরিবর্তন হয়, তখন ভোক্তার ক্রয়ের পরিবর্তন হয়, যেটাকে বলছিলাম প্রাইস ইফেক্ট বলছি আমরা। এই যে প্রাইস ইফেক্ট, আমরা এই প্রাইস ইফেক্টকে আমরা আবার দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারবো। আমরা যখন কোনো দ্রব্যের দাম পরিবর্তন হয়, এখানে কিন্তু ভোক্তার ইনকামের পরিবর্তন হয়নি, শুধুমাত্র দামটা কমেছে x এর। কিন্তু যখন কোনো একটা পণ্যের দাম কমে, তখন কিন্তু এই বাজেট লাইনের এক্সপানশন ঘটে। বাজেট লাইনটা আগে যা ছিল, আগে যা কিনতে পারতো সে এখন তার চেয়ে বেশি কিনতে পারে কমোডিটি। এটা এক ধরনের ইনকামের বৃদ্ধির সমতুল্য। যে ইনকাম বাড়লে আমরা বলছি বাজেট লাইনটা উপর দিকে শিফট করে, দাম না বাড়লো বা দাম না কমলো। আবার এখানে দেখছি আমরা দাম যখন কমে কোন একটা পণ্যের, তখন বাজেট লাইনটা উপর দিকে শিফট করে। তো এই যে বাজেট লাইনটা উপর দিকে শিফট করলো, এর ফলে ভোক্তার যে কনস্ট্যান্ট, রিসোর্স কনস্ট্যান্ট, সেটা আরেকটু শিথিল হয়, আরেকটু উপর দিকে যাওয়া হয়, আর যে বান্ডেলগুলো আগে তো আয়ত্তের মধ্যে ছিল না, সেগুলো তো আয়ত্তের মধ্যে চলে আসে। সুতরাং যখন কোনো দ্রব্যের দাম পরিবর্তন হয়, তখনই কিন্তু ভোক্তার ইনকাম ইনডিরেক্টলি পরিবর্তন হয়। এই যে ইনকামটা পরিবর্তন হয়, সেই ইনকামটাকে বলি আমরা রিয়েল ইনকাম, যেটা বলা হয় রিয়েল ইনকাম। সুতরাং ইনকামকে আমরা দুই দৃষ্টিকোণ থেকে দেখতে পারি। ইনকামকে আমরা প্রথমে যে ইনকামকে দেখেছিলাম আই দিয়ে, যেটাকে বলছিলাম আমরা নমিনাল ইনকাম, এটাকে বলছিলাম, যেটাকে বলা হয় নমিনাল ইনকাম। ইনকামকে দুভাবে দেখা যায়, একটা হচ্ছে নমিনাল ইনকাম ইন টার্মস অফ মানি, মনিটারি ইউনিট, আর একটা হচ্ছে রিয়েল ইনকাম,
রিয়েল ইনকাম ইন টার্মস অফ কমোডিটি, রিয়েল ইনকামটাকে মাপা হয় ইন টার্মস অফ কমোডিটি দিয়ে মাপা হয়, আর নমিনাল ইনকামকে মাপা হয় ইন টার্মস অফ মানি, মানিটারি ইউনিট দিয়ে। একজন ব্যক্তির আয় 100 টাকা হতে পারে, এই 100 টাকা দিয়ে সে 5 একক এক্স কিনতে পারে, 4 একক ওয়াই কিনতে পারে। যে যত একক ওয়াই এবং এক্স কিনতে পারে সেটাকে বলি আমরা তার রিয়েল ইনকাম। যখন কোনো পণ্যের দাম কমে যায় তখন সে আগের ইনকাম দিয়ে বেশি কিনতে পারে, অর্থাৎ যদি তার নমিনাল ইনকামটা বাড়েনি, তার ইনকামটা যা ছিল তাই আছে, কিন্তু সে আগের ইনকাম দিয়ে আগের চেয়ে বেশি কিনতে পারছে। এই যে বেশি কিনতে পারছে আগের চেয়ে, এটাকে বলি তার ইনকামটা বাড়েনি নমিনাল ইনকামটা, কিন্তু তার রিয়েল ইনকামটা বেড়েছে, সে প্রকৃত অর্থে আগের চেয়ে রিচ ফিল করে। এই জন্য যখন প্রাইস লেভেল যখন বাড়ে, যখন মূল্যস্ফীতি হয় বাজারে, জিনিসপত্রের দাম যখন বাড়ে, তখন আমাদের ইনকামটা না কমলেও, ইনকামটা আগের মতো থাকলেও আমরা বলি যে আমরা আগের চেয়ে ওয়ার্স ফিল করছি আমরা, বা আমাদের অবস্থা খারাপ হয়েছে বলে আমরা মনে করছি। সুতরাং ইনকামটা স্থির থাকলেও, নমিনাল ইনকামটা স্থির থাকলেও দ্রব্যের দামের পরিবর্তনের কারণে আমরা রিচ কিংবা পুয়ার ফিল করতে পারি। একই ইনকাম আছে, একই ইনকাম থাকলেও যদি দ্রব্যের দাম কমে যায় আমরা আগের চেয়ে রিচ ফিল করি আমরা, কেমন? আবার একই ইনকাম থাকা সত্ত্বেও যদি দ্রব্যের দামটা যদি বৃদ্ধি পায় আমরা পুয়ার ফিল করি আমরা। এটাকে বলা হয় রিয়েল ইনকাম। রিয়েল ইনকাম মানে পারচেজিং পাওয়ার অফ দ্য নমিনাল ইনকাম। আমাদের যে নমিনাল ইনকাম আছে, সেই নমিনাল ইনকাম দিয়ে আমরা কি পরিমাণ দ্রব্য কিনতে পারি। যদি বেশি কিনতে পারি আমার রিয়েল ইনকামটা বেড়েছে, আর যদি আগের চেয়ে কম কিনতে পারি আমার রিয়েল ইনকামটা কমেছে, যদি আমার নমিনাল ইনকামটা স্থির। কেমন? সুতরাং যখন দামের পরিবর্তন হয় তখন কিন্তু ইনকামের পরিবর্তন হয়ে যায়, রিয়েল ইনকামটা পরিবর্তন হয়ে যায়, নমিনালটা পরিবর্তন হয় না, রিয়েল ইনকামটা পরিবর্তন হয়। এবং এই দাম পরিবর্তনের কারণে যেহেতু রিয়েল ইনকামটা পরিবর্তন হয়, সে কারণে আমরা কি করতে পারি, এই দামের পরিবর্তনের কারণে যে যে ইনকাম পরিবর্তন হয়, অর্থাৎ দামের পরিবর্তনের কারণে একটা ইনকাম ইফেক্টের সৃষ্টি হয়। কেমন? তাহলে দামের পরিবর্তনের কারণে একটা ইনকাম ইফেক্ট সৃষ্টি হয়, সেই ইনকাম ইফেক্টটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি, বা এই যে দাম পরিবর্তনের কারণে যে তার রিয়েল ইনকাম চেঞ্জ হলো, সেই রিয়েল ইনকাম চেঞ্জের কারণে তার যে ভারসাম্যের পরিবর্তন, সেটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করবো। অর্থাৎ আমরা এখানে দেখানোর চেষ্টা করবো যে দামের পরিবর্তনের কারণে যে প্রভাব, যেটাকে আমরা প্রাইস ইফেক্ট বলছি, আমরা সেই প্রাইস ইফেক্টের দুটো কম্পোনেন্ট আছে। প্রাইস ইফেক্টকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটাকে বলা হবে ইনকাম ইফেক্ট, আর একটাকে বলা হবে সাবস্টিটিউশন ইফেক্ট। এই দুটো প্রভাবে আমরা ভাগ করে এই যে ইনকামের পরিবর্তন এবং দামের পরিবর্তন, এই দুটোর যে প্রভাব সেটাকে আমরা বিশ্লেষণ করে দেখাবো। আমরা প্রাইস ইফেক্টের চিত্রটাকে আমরা একটু আমরা এটাকে ডিকম্পোজ করব, এটাকে একটু ইলাবোরেট করে দেখার চেষ্টা করব। মনে করো আমাদের প্রাথমিক ভারসাম্য হলো এ বি, আমাদের প্রাথমিক বাজেট লাইন, আর এটা মনে করো আমাদের প্রাথমিক ভারসাম্য বিন্দু, প্রাথমিক ইন্ডিফারেন্স কার্ভ IC0। এখন আমাদের মনে করো x দ্রব্যের দামটা, এটা x দ্রব্য দেখাচ্ছি আমরা, x দ্রব্যের দাম আমাদের কমে গেল, ফলে বাজেট লাইনটা উপরের দিকে শিফট করবে, রোটেট করবে, যদি x এর দাম যদি কমে। ঠিক আছে? আচ্ছা, এখন এটা ছিল আমাদের প্রাথমিক ভারসাম্য E0। আমরা x0 পরিমাণে আমরা কিনছিলাম, x কিনছিলাম। এখন যে মনে করো যে দাম যখন হ্রাস পেল, নতুন বাজেট লাইন হলো আমার AC, এবং নতুন ভারসাম্য বিন্দু এই রেখায় যে কোনো জায়গায় হতে পারে। মনে করো নতুন ভারসাম্য বিন্দু চলে এখানে, মনে করো নতুন ভারসাম্য বিন্দু প্রথমে ছিল আমার IC1, এখন মনে করো IC2, নতুন ভারসাম্য এই E1 বিন্দু। আমি ইচ্ছা করলে এদিকে প্রাইস কনসাম্পশন কার্ভ যোগ করে আঁকতে পারি, সেটা আমি আঁকছি না প্রাইস কনসাম্পশন কার্ভ। অর্থাৎ এই যে দাম কমার কারণে সে আগের চেয়ে বেশি পরিমাণে কিনছে, এটাকে বলা হয় প্রাইস ইফেক্ট। কতটুকু এই যে এতটুকু সে x সে বেশি কিনছে দাম কমার কারণে, এটাকে বলা হয় প্রাইস ইফেক্ট বলা হয়। যে যখন x দ্রব্য দাম কমার কারণে x দ্রব্য বেশি পরিমাণ কেনা হচ্ছে, সেটাকে বলা হয় প্রাইস ইফেক্ট বলা হয়। প্রাইস ইফেক্ট। আমরা এই প্রাইস ইফেক্টটাকে দুটো ভাগে ভাগ করব, একটা হবে ইনকাম ইফেক্ট, একটা হবে সাবস্টিটিউশন ইফেক্ট। দুটো ভাগে ভাগ করব। তো ইনকাম ইফেক্টটা হলো, আমরা বলেছি দাম যখন কমে একজন ব্যক্তির কাছে, তখন ওই ব্যক্তির রিয়েল ইনকাম বৃদ্ধি পায়, সে আগের চেয়ে বেশি পণ্য কিনতে পারে, একটু বেশি কিনতে পারে ইচ্ছা করে। দেখো সে
আগে যে পরিমাণ এক্স কিনতো এখন তার চেয়ে বেশি এক্স কিনতে পারছে একই ইনকাম দিয়ে। আগে যে পরিমাণ ওয়াই কিনছিল এখন সে ইচ্ছা করে আগে চেয়ে বেশি ওয়াই কিনতে পারে একই ইনকাম দিয়ে, যেহেতু এক্স এর দামটা হ্রাস পেয়েছে সে কারণে। এখন সে আগের চেয়ে রিচ ফিল করে বা আগের চেয়ে রিচার হয়েছে, যদিও তার নমিনাল ইনকাম বৃদ্ধি পায়নি। তো আমরা এখন কি করতে পারি, সে যে আগের চেয়ে রিচার হয়েছে, আগের চেয়ে ধনী ফিল করছে সে, তার ইনকাম না বাড়া সত্ত্বেও। এখন আমরা একটা কাজ করব, তাকে আগের সমান কল্যাণ দিব তাকে আমরা। আগে যে পরিমাণ কল্যাণ সে ভোগ করতো, উপযোগ ভোগ করতো, এখন আমরা তাকে সে পরিমাণ উপযোগ দিব। অর্থাৎ আমাকে কি করতে হবে, কিছু ইনকাম কেটে রাখতে হবে তার কাছ থেকে। যে তার যে নমিনাল ইনকাম আগে যেটা ছিল সেখান থেকে কিছু ইনকাম আমাকে কেটে রাখতে হবে আমার ইনকাম। তো ইনকামকে যদি আমি কেটে রাখি, ইনকামকে কাটার দুটো উপায় আছে ইনকামকে কাটার। একটা হলো যে ইনকামকে কাটার একটা উপায় হলো আমি এই বাজেট লাইনটাকে, নতুন যে বাজেট লাইনটা সৃষ্টি হয়েছে দাম কমার কারণে, সেই বাজেট লাইন থেকে আমি নিচের দিকে শিফট করে নিয়ে আসতে পারি। নিচের দিকে শিফট করে মানে আমি ইনকামকে কেটে রাখছি, দাম অনুপাত নতুন যেটা হয়েছে সে জায়গায় আছে, সেটাকে আমি হাত দিচ্ছি না, আমি শুধু বাজেট লাইনটাকে নিচের দিকে শিফট করে নিয়ে আসছি। বা ইনকামটা আমি কেটে রাখছি আস্তে আস্তে, যত ইনকামটা আমি কেটে রাখবো ততই আমার বাজেট লাইনটা নিচের দিকে শিফট করবে। এটাকে আমি কত, মনে করি আমি এটাকে কমালাম, কেমন কমাতে কমাতে আমি এই লাইনটাকে নিচে দিকে শিফট করব, যতক্ষণ পর্যন্ত না এটা আগের ইন্ডিফারেন্স কার্ভে স্পর্শ করছে ততক্ষণ পর্যন্ত আমি শিফট করাবো। অর্থাৎ আমি এই সিটাকে আমি এ প্রাইম সি প্রাইমে বাজেটটাকে কমিয়ে এ প্রাইম সি প্রাইমে নিয়ে আসলাম। এই যে বাজেট লাইনের প্যারালাল শিফট করা নিচের দিকে, তাই ইনকামকে কেটে রাখলাম, তাই ইনকামটা আমি এমন পরিমাণে কাটলাম যাতে করে সে আগে যে পরিমাণ উপযোগ ভোগ করতে পারতো ঠিক সে একই পরিমাণ উপযোগ ভোগ করতে পারে। ডিফারেন্ট একটা পয়েন্টে, বাট হি ইজ at the same level of utility before the changes in income. ইনকাম পরিবর্তনের পূর্বে যে পরিমাণ উপযোগ ভোগ করতো সে, এখন সে একই পরিমাণ উপযোগ ভোগ করে। ডিফারেন্ট একটা পয়েন্টে আমি তার ইনকামকে কেটে রেখেছি সেটা। তো এই যে ইনকামটা যে রিয়েল ইনকাম বৃদ্ধি পেয়েছে, এটা আমি কেটে রাখলাম, কেটে রাখার কারণে এখানে আমি যদি x2 বলে এটাকে আমি, এই যে x1 এবং x2 এবং x2 এই প্রভাবটা হলো, এটাকে বলে আমরা ইনকাম ইফেক্ট বলি। তার যে রিয়েল ইনকাম বৃদ্ধি পেয়েছে, রিয়েল ইনকাম বৃদ্ধি না পেলে সে এটা কিনতো না, রিয়েল ইনকাম বৃদ্ধি পাওয়ার কারণে সে কি করছে, সে একটু বেশি x2 x1 পরিমাণ দ্রব্য বেশি কিনছে। এই রিয়েল ইনকামটার পরিবর্তন সৃষ্টি হয়েছে প্রত্যেকটা, এটা সৃষ্টি হয়েছে প্রাইসের পরিবর্তন থেকে সৃষ্টি হয়েছে। প্রাইস পরিবর্তনের কারণে তার রিয়েল ইনকাম চেঞ্জ হয়েছে এবং রিয়েল ইনকামের চেঞ্জের কারণে সে এই পরিমাণ দ্রব্য বেশি কিনছে, x2 x1 পরিমাণ। এটাকে বলি আমরা ইনকাম ইফেক্ট, এটাকে বলি আমরা আয় প্রভাব। অর্থাৎ প্রাইস ইফেক্টের একটা কম্পোনেন্ট হলো ইনকাম ইফেক্ট, আর আরেকটা কম্পোনেন্ট হলো যেখানে কোনো ইনকামের কোনো প্রভাব নাই, তাই ইনকামটাকে যা বেড়েছিল আমি কেটে রেখেছি। এখানে শুধুমাত্র আগে যে বাজেট প্ল্যানটা ছিল, এখানে যে দাম অনুপাত ছিল, এখন যে নতুন বাজেট প্ল্যানটা প্রতিষ্ঠিত হয়েছে, যেটাকে আমি নিচের দিকে নিয়ে এসেছি স্লোপ চেঞ্জ না করে, এখানে নতুন দাম অনুপাত প্রকাশ করছে। x is now relatively cheaper than y। আমি যে দাম অনুপাত পরিবর্তন করার কারণে আমি এই যে নতুন ভারসাম্যে আসছি, আমি এখন যে x বেশি কিনছি y এর তুলনায়, এটা আমি ইনকামের কারণে না, এটা আমি কেন কিনছি বেশি, আমার শুধুমাত্র দামের আপেক্ষিক পরিবর্তনের কারণে। এটাকে বলা হয় সাবস্টিটিউশন ইফেক্ট, এটাকে বলা হয়। সুতরাং ইনকাম বা রিয়েল ইনকাম স্থির রেখে দামের আপেক্ষিক পরিবর্তনের কারণে একজন ভোক্তা একটা দ্রব্য যে পরিমাণ বেশি বা কম কিনে, সেটাকে বলা হয় কি সাবস্টিটিউশন ইফেক্ট বলা হয়। সুতরাং প্রাইস ইফেক্টের দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে ইনকাম ইফেক্ট কম্পোনেন্ট, আর একটা হলো সাবস্টিটিউশন ইফেক্ট কম্পোনেন্ট। কেমন? ইনকাম ইফেক্ট হলো যে দাম পরিবর্তনের কারণে ভোক্তার প্রকৃত আয়ের পরিবর্তন হয়। প্রকৃত আয় পরিবর্তন হলে তার 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 ক্রয়ের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট আসে, সেই অ্যাডজাস্টমেন্টটাকে বলি আমরা ইনকাম ইফেক্ট বলি। আর ইনকামটাকে যদি আমি আনচেঞ্জ রাখি, দাম পরিবর্তনের কারণে ইনকামের যে পরিবর্তন হয় সেটাকে যদি আমি আনচেঞ্জ রেখে আগে লেভেলে নিয়ে আসি, তার রিয়েল ইনকামটা এখানেও যা ছিল এখানেও রিয়েল ইনকামটা, এ বি তে তার যে রিয়েল ইনকাম ছিল, এ প্রাইম সি প্রাইমেও তার রিয়েল ইনকাম একই রকম। কেন একই রকম? কারণ এই ইনকাম দেশে আগে পরিমাণ উপযোগ সে অর্জন করতে পারে সর্বোচ্চ। এবং এই যে একই রিয়েল ইনকাম থাকা সত্ত্বেও শুধুমাত্র দামের অনুপাতের পরিবর্তনের কারণে সে যে ক্রয়ের পরিবর্তন করছে, এটাকে বলা হয় কি সাবস্টিটিউশন ইফেক্ট। শুধুমাত্র দাম পরিবর্তনের কারণে সে y কে x দিয়ে সাবস্টিটিউট করছে, যেটা বলা হয় সাবস্টিটিউশন ইফেক্ট।
এই সাবস্টিটিউশন ইফেক্টটা ইজ অলওয়েজ নেগেটিভ। সাবস্টিটিউশন ইফেক্ট ইজ অলওয়েজ নেগেটিভ, এটা কখনো পজিটিভ হয় না, সব সময় নেগেটিভ থাকে। কেমন? সব সময় নেগেটিভ থাকবে। আর ইনকাম ইফেক্ট যেটা আছে সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। যদি আমি যদি এই ইউয়ান বিন্দু যদি এখানে না হয়ে ফর এক্সাম্পল ইউয়ান বিন্দু যদি এখানে হতো, এখানে এদিকে কোথাও হতো, চিত্রটা আঁকি নেই, যদি এদিকে কোথাও হতো তাহলে আমার ইনকাম ইফেক্ট নেগেটিভ হতো। আর এর যদি ডানে কোথাও হয় তাহলে ইনকাম ইফেক্টটা পজিটিভ হবে। যদি এটা এখানে হয় তাহলে নেগেটিভ হবে। কেমন? এখানে নেগেটিভ হবে, এখানে পড়বে এই বিন্দু বামে চলে আসে। এই যে E2 বিন্দুর বামে যদি হয় ইনকাম ইফেক্ট নেগেটিভ, আর এই x এই বিন্দু ডানে যদি হয় ইনকাম ইফেক্ট পজিটিভ। দেখো এখানে যদি ইনকাম ইফেক্ট নেগেটিভ হয়, অর্থাৎ E2 বিন্দুর বামে হয় ইনকাম ইফেক্টটা, বামে বলে এটা সাবস্টিটিউশন ইফেক্টের সমান যদি হয়ে যায়, ইনকাম ইফেক্ট যদি এতটুকু হয় নেগেটিভ, তখন কিন্তু দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। যে আমার সাবস্টিটিউশন ইফেক্ট যা, ইনকাম ইফেক্টও তা, কিন্তু নেগেটিভ, ফলে আমার প্রাইস ইফেক্ট তখন জিরো হবে। অর্থাৎ আমার এই ইন্টারফারেন্স কার্ভ এটা এখানে না হয় তখন এখানেও, এটার বরাবর উপরে অবস্থান যদি করতো তাহলে প্রাইস ইফেক্টটা জিরো হতো এবং ইনকাম ইফেক্টটা আর সাবস্টিটিউশন ইফেক্টটা সমান এবং বিপরীতমুখী হতো। আর যদি আমার ইন্টারফারেন্স কার্ভটা যদি এই বিন্দুর এদিকে কোথাও হয়, E0 বিন্দুর বা x0 পয়েন্টের বামে কোথাও হয়, তখন আমার সাবস্টিটিউশন ইফেক্টটা নেগেটিভ ঠিক আছে, ইনকাম ইফেক্টটা কি হচ্ছে তখন আরো বেশি নেগেটিভ হয়ে যাচ্ছে। অর্থাৎ সাবস্টিটিউশন ইফেক্টের তুলনায় ইনকাম ইফেক্টের মাত্রাটা বেশি হয়ে যাচ্ছে বিপরীত দিকে। সেক্ষেত্রে আমরা কি করব, যে x এর দাম কম হলে x কম কিনব। এই ক্ষেত্রে আমরা x দ্রব্যটাকে বলবো ডিফেন্ড গুডস। সুতরাং এই যে প্রাইস ইফেক্টের যে ডিকম্পোজিশন, প্রাইস ইফেক্টটা আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা সাবস্টিটিউশন ইফেক্ট, একটা ইনকাম ইফেক্ট, সেটা দিয়ে আমরা দ্রব্যের প্রকৃতি সম্পর্কে জানতে পারি। দ্রব্যটা কি ধরনের দ্রব্য বা ভোক্তা কিভাবে বিহেভ করবে সেটা আমরা বুঝতে পারি। যদি কোনো দ্রব্য যদি ডিফেন্ড গুডস হয়, তখন তার ইনকাম ইফেক্টটা স্ট্রঙ্গার হবে এবং সাবস্টিটিউশন ইফেক্টের চেয়েও শক্তিশালী হবে। কেমন? এবং ইনকাম ইফেক্টটা নেগেটিভ হবে। আর ইনকাম ইফেক্টটা পজিটিভ হলে সবসময় সেটা নরমাল গুডস। আর ইনকাম ইফেক্ট যদি নেগেটিভ হয় কিন্তু সাবস্টিটিউশন ইফেক্টটা যদি ছোট হয়, মাঝামাঝি কোথাও হয়, তাহলে আমরা বলবো দ্রব্যটা ইনফেরিয়র গুডস। আর ইনকাম ইফেক্টটা যদি অত্যন্ত শক্তিশালী হয়, এই নেগেটিভ হয়ে আরো বেশি দিকে চলে আসে, তখন আমরা বলবো যে এটা একটা ডিফেন্ড গুডস। এই দ্রব্যটা হচ্ছে ইনকাম ইফেক্টটা যদি খুব স্ট্রং হয়, খুব শক্তিশালী হয়, সাবস্টিটিউশন ইফেক্টের চেয়ে যদি বেশি হয়, তাহলে ওই দ্রব্যটা ডিফেন্ড গুডস হয়। এবং ডিফেন্ড গুডস এর ক্ষেত্রে প্রাইস ইফেক্টটা পজিটিভ হয়, অর্থাৎ দাম বাড়লে সে বেশি কিনে, দাম কমলে সে কম কিনে। ওই দ্রব্যটা ডিমান্ড লটা সেখানে কাজ করে না, ল অফ ডিমান্ডটা সেখানে ইনএফেক্টিভ হয়ে যায়। এটা হলো আমাদের যে প্রাইস ইফেক্টের যে দুটো কম্পোনেন্ট, একটা হলো ইনকাম ইফেক্ট, একটা হলো সাবস্টিটিউশন ইফেক্ট, দুটো যে সমষ্টি সেটা দিয়ে আমরা এটা ব্যাখ্যা করার চেষ্টা করব। সুতরাং এটা সবসময় নেগেটিভ, প্রাইস ইফেক্টটা এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, দুরকম হতে পারে। যদি ইনকাম ইফেক্টটা পজিটিভ হয় তাহলে আমার নরমাল গুডস দ্রব্যটা, আর যদি নেগেটিভ হয় তাহলে সেটা হচ্ছে আমার ইনফেরিয়র গুডস। নেগেটিভ হয়ে যদি এটা চেয়ে মাত্রা বেশি হয়, সেক্ষেত্রে আমরা বলি যে এটা ডিফেন্ড গুডস। এইগুলো আমাদের ইনকাম ইফেক্টের প্রাইস ইফেক্টের দুটো কম্পোনেন্টে ভাগ করে ব্যাখ্যা, গ্রাফিক্যাল একটা ইলাস্ট্রেশন আমরা এখানে দেওয়ার চেষ্টা করলাম। এখানে আমরা ইচ্ছে করে একটা অ্যাপ্লিকেশন দেখাতে পারি এই ডিফারেন্স কার্ভ অ্যানালাইসিসের। ডিফারেন্স কার্ভটা খুব বেশি কাজে লাগে, খুব বেশি ব্যবহার করা হয় পলিসির ক্ষেত্রে। এই ডিফারেন্স কার্ভটা ভালো করে বুঝতে পারলে অনেক সমস্যার সমাধান করা যায়, অনেক ইকোনমিক প্রবলেমকে ভালো করে বোঝা যায় ভালো করে। বা গভর্নমেন্টের যে পলিসি, সেই গভর্নমেন্টের পলিসি নির্ধারণের ক্ষেত্রে এই ডিফারেন্স কার্ভ অ্যানালাইসিসটা অনেক বেশি উপকার আছে গভর্নমেন্টের, ভালো টুলস হিসেবে ব্যবহার করা যায়। এটা একটা অ্যাপ্লিকেশন হিসেবে সংক্ষেপে এটা বর্ণনা করি, সময় খুব বেশি নাই। অ্যাপ্লিকেশনস অফ ডিফারেন্স কার্ভ অ্যানালাইসিস। তো মনে করো যে আমরা একটা ডিফারেন্স কার্ভ চিন্তা করছি, গভর্নমেন্টের একটা পলিসির কথা চিন্তা করছি। আমরা মনে করো আমরা এদিকে একটা কমোডিটি দেখাচ্ছি, এক্স কমোডিটি, মনে করো এটা এডুকেশন একটা সার্ভিস বা কমোডিটি হিসেবে চিন্তা করো ঠিক আছে। আর এটা মনে করো আদার কমোডিটিস, অন্যান্য কমোডিটিস। বা এদিকে আমরা দেখাচ্ছি ইনকাম, দেখাচ্ছি ইনকাম
বলছি যে ইনকাম দিয়ে সে তার অন্যান্য পণ্যগুলো ক্রয় করতে পারে। যদি এডুকেশন যদি না কিনে তাহলে সে বাকি ইনকাম দিয়ে অন্যান্য পণ্য কিনতে পারে, অন্যান্য পণ্যের দামের উপর নির্ভর করে সে কতটুকু কিনতে পারে। এবং এটা মনে করতে বাজেট লাইন। এটা তো বাজেট লাইন, এটা তো ইনকাম। এখানে অন্য পণ্য দেখাচ্ছি না, এদিকে ইনকাম দেখাচ্ছে এদিকে। এটা বোঝানোর জন্য যে সেই ইনকামটা দিয়ে সে যদি এডুকেশন না কিনে তাহলে সে তার ইনকামটা অন্যান্য পণ্যের পিছনে ব্যয় করতে পারে। এবং তার একটা ডিফারেন্স কার্ভ আছে, যে ব্যক্তির কথা আমরা চিন্তা করছি, মনে করো তার ডিফারেন্স কার্ভ হলো ফ্ল্যাটার ডিফারেন্স কার্ভ। ফ্ল্যাটার হওয়ার অর্থ কি? ফ্ল্যাটার অর্থ হলো সে এটাকে সে কম গুরুত্ব দেয়, স্টেপ হওয়ার অর্থ হলো সে এক্স কে সে বেশি গুরুত্ব দেয়, অন্যান্য কমোডিটি বা ইনকামকে স্যাক্রিফাইস করতে রাজি আছে টু গেট এ রিচ অ্যামাউন্ট অফ এডুকেশন। এখন সে ইনকামকে খুব বেশি স্যাক্রিফাইস করতে রাজি নয় টু গেট এডুকেশন, অর্থাৎ সে এডুকেশনকে সে কম গুরুত্ব দেয়। এটা ঘটে থাকে বিশেষ করে গরিব লোক যারা আছে দেশে, তাদের ক্ষেত্রে এটা ঘটে থাকে। গরিব লোক যারা তারা এডুকেশনকে খুব বেশি প্রায়োরিটি দেয় না, তারা নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে সেগুলোর পিছনে তারা ইনকামকে ব্যয় করে, এডুকেশনের পিছনে ব্যয় না করে। কিন্তু অনেক সময় গভর্নমেন্টের কিছু পলিসি থাকে, গভর্নমেন্টের পলিসি থাকে যে হয়তো গভর্নমেন্ট চাচ্ছে শিক্ষার হার বাড়ানোর জন্য, একটা সমাজে শিক্ষার হার বাড়ানোর জন্য গভর্নমেন্ট দুটো পলিসি করতে চিন্তা করতে পারেন। একটা হচ্ছে যে যারা গরিব জনগণ যারা আছে ওদেরকে টাকা দিয়ে দেওয়া, বললো টাকা দিয়ে দিলাম, এখন তুমি এখান থেকে এডুকেশন ক্রয় করতে পারবে, তোমার বাচ্চাদেরকে স্কুলে পড়াতে পারবে এই টাকা দিয়ে। আরেকটা হতে পারে যে তাকে টাকা দিবে না, মানিটারি সাপোর্ট দিবে না, আর দিয়ে তাকে বললো তোমার এডুকেশন তোমাদের ফ্রি, স্কুলে ভর্তি হলে স্কুলে পড়াশোনা করলে তোমাকে কোনো টিউশন ফি দিতে হবে না বা কোনো খরচ করতে হবে না, সব খরচ সরকার বহন করবে, ফ্রি এডুকেশন। দুটো প্রভাব দুরকম। যদি এমন হয় যে এখানে ওই পরিবারটা কোনো প্রকার এডুকেশন কিনছে না, তার যে পছন্দক্রম, তার যে ইনকামের সাথে এডুকেশনের যে তার বিনিময় হার এবং তার যে পছন্দক্রম, সেই পছন্দক্রম অনুযায়ী তার ভারসাম্য হচ্ছে এখানে স্পষ্ট করছে, এখানে বা এখানে ইন্টারসেক্ট করছে, এখানে এগুলোকে আমরা বলি কর্নার সলিউশন, কর্নারের ভারসাম্য। সে কোনো প্রকার এডুকেশন কিনছে না। এখন তার যদি ইনকাম যদি বাড়িয়ে দেওয়া হয়, ফর এক্সাম্পল ইনকাম বাড়িয়ে তার এই জায়গাটা প্রতিদিন শিফট করে দেয় না, এখান থেকে আইজুর ইনকাম তাকে দিয়ে দেওয়া, এই পরিমাণ ইনকাম তাকে সাপ্লিমেন্ট করা হতো ইনকাম। কিন্তু করলে কি হবে, তাই ডিফারেন্স কার্ভ তো ফ্ল্যাট হবে, তখনও সে কি করবে, তাকে যে বাড়তি টাকা দেওয়া হলো সরকারের পক্ষ থেকে, সে ওই টাকাটাও সে অন্যান্য দ্রব্যের পিছনে ব্যয় করবে। সে আর এডুকেশন কিনবে না ওই টাকা, কারণ অন্যান্য দ্রব্য কিনলে এডুকেশন না কিনে তাহলে ইকুইটি ম্যাক্সিমাইজ হবে, প্রাইভেট ইকুইটি ম্যাক্সিমাইজ হবে। তাই সরকার কি করতে পারে, সরকারের বিকল্প কাজ করতে পারে। সরকার বললো কি যে এই পরিমাণ ইনকাম না দিয়ে তাকে বলবো যে তোমাকে এই পরিমাণ এডুকেশন ফি দেওয়া হবে, এই পরিমাণ ফি পাবে, জিরো নাম্বার এই পরিমাণ এডুকেশন তোমাকে ফি দেওয়া হবে। যদি ফি দেওয়া হয় তখন তাকে ইনকাম কিন্তু দেওয়া হচ্ছে না, তাকে এই পরিমাণ এডুকেশন ফি দেওয়া হচ্ছে, তখন তার বাজেট লাইন হবে কোনটা, তখন তার বাজেট লাইন হবে এটা, হবে তার বাজেট লাইন। এটা তার কাছে এটা সে পাচ্ছে না গভর্নমেন্টের কাছ থেকে, ইনকামটা পাচ্ছে না বলে এই ইনকামটা এই বাজেট লাইনে এই অংশটুকু তার কাছে অ্যাভেলেবল না। বাজেট লাইনটা একটু টিঙ্কি শেপ হচ্ছে বাজেট লাইনটা, এটা তার বাজেট লাইন। এবং এই বাজেট লাইনে অনুযায়ী সে কি করবে, তার যে নতুন যে তার ইন্ডিফারেন্স কার্ভ, এখানেও একটা ইন্ডিফারেন্স কার্ভ আছে, প্রত্যেক বিন্দু দিয়ে একটা ইন্ডিফারেন্স কার্ভ থাকে, সুতরাং সে কি করবে, সেখানে সে যদি বান্ডেল চুজ করে তাহলে তার ইকুইটি ম্যাক্সিমাইজড হবে, তাই না? given the budget constraint, the poor person maximizes his utility at point E, for example. এই পয়েন্টে কি আছে, যেখানে সে এই পরিমাণ এডুকেশন কিনবে এবং এই পরিমাণ দ্রব্য সে ভোগ করবে, আগে যে পরিমাণ দ্রব্য ভোগ করছিল এখন তাই ভোগ করবে, প্লাস সে যে এডুকেশনটা সে গ্রহণ করছিল না সেই এডুকেশন সে গ্রহণ করবে। এটা হচ্ছে গভর্নমেন্টের পলিসির ক্ষেত্রে আমরা এই ডিফারেন্স কার্ভটা ব্যবহার করতে পারি, যে গভর্নমেন্ট দেখবে যে একটা, আমরা বলি যে বাজেট লাইনের যে স্লোপ, সেই বাজেট লাইনের স্লোপটা কি ইন্ডিকেট করে, সেটা ইন্ডিকেট করে কমোডিটির প্রাইস রেশিও, মার্কেটে দুটো দ্রব্য কি অনুপাতে বিনিময় হচ্ছে সেটা প্রকাশ করে। অর্থাৎ এই পরিমাণ ইনকামের এডুকেশনের দাম কত সেটা আমরা এখান থেকে বুঝতে পারি, যে এক ইউনিট এডুকেশন, এক বছর যদি আমি অতিরিক্ত পড়াশোনা করতে চাই ফর এক্সাম্পল, আমাকে এই পরিমাণ ইনকাম ব্যয় করতে হবে আমাকে। এটা হচ্ছে আমার ইনকামের সাথে এডুকেশনের সাথে অন্যান্য কমোডিটির যে প্রাইস রেশিও সেটাকে প্রকাশ করে। তো
যদি এডুকেশন এক্সপেন্সিভ হয়, এডুকেশনটা যদি তাহলে গরিব লোক যারা আছে তারা এডুকেশন গ্রহণ করবে না। তারা কি করবে, তারা ইনকাম থেকে অন্য অন্য কিছু নিয়ে ব্যয় করবে। তারা যদি সরকার যদি চায় যে সমাজে শিক্ষিত লোকের সংখ্যা বাড়ুক, তাহলে সরকার কি করবে, এবং গরিব লোকেরা যদি ডিফেন্স ক্যাপিটাল ফ্ল্যাটার হয়, তখন তাদেরকে ইনকাম দিলে তারা এডুকেশন কিনবে না। কারণ এডুকেশনের চেয়ে তাদের কাছে গুরুত্বপূর্ণ হলো অন্যান্য কমিউনিটি যেগুলো, তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাদের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা টিকে থাকার যা দরকার সেটা বেশি গুরুত্বপূর্ণ এডুকেশনের তুলনায়। সুতরাং এই ধরনের ফ্ল্যাটার ডিফেন্স কার্ড বা এখানে এডুকেশন না হয় অন্য কিছু হতে পারে, হেলথ হতে পারে বা অন্যান্য কিছু হতে পারে সেখানে। তো এই যে সকল দ্রব্য গরিবরা কিনছে না, কিন্তু ওই সকল দ্রব্যগুলো সমাজের জন্য প্রয়োজনীয়, অর্থাৎ ইন্ডিফারেন্স কার্ডগুলো ফ্ল্যাটার যে সকল সমাজের জন্য, সরকার তাদেরকে কি করতে পারে যে মাইটারি সাপোর্ট না দিয়ে ইন কাইন্ড সাপোর্ট, দ্রব্যের মাধ্যমে সাপোর্ট দিতে পারে। যে শিক্ষা প্রতিষ্ঠান সরকার গড়ে তুলবে যেখানে বিনামূল্যে শিক্ষা গ্রহণ করা যায়, কিংবা হাসপাতাল গড়ে তুলবে যেখানে বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করা যায়, যেগুলোর মাধ্যমে সমাজ উপকৃত হতে পারে। সুতরাং পলিসি মেকিং এর ক্ষেত্রে সরকার এই ডিফেন্স কার্ডের যে সেটার উপর ভিত্তি করে গভর্নমেন্ট পলিসি নির্ধারণ করতে পারে। অর্থাৎ এখানে যদি সরকার ইনকাম সাপোর্ট প্রোগ্রাম দেয় এডুকেশন বাড়ানোর জন্য, সেটা ইফেক্টিভ হবে। তার পরিবর্তে সরকার যদি এডুকেশনাল ইনস্টিটিউশন করে, যদি সরকার যদি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে বিনামূল্যে শিক্ষা যদি বিতরণ করে, সেক্ষেত্রে সরকারের পলিসির যে অবজেক্টিভ সেটা উপকৃত হবে। এটা আমরা একটা অ্যাপ্লিকেশন দেখালাম, এটা অন্যান্য কনটেক্সটে বিভিন্নভাবে সেটাকে অ্যাপ্লাই করা যায় যদি আমাদের ডিফেন্স কার্ডের যদি জ্ঞানটা যদি আমাদের ভালো হয়। আমার মনে হয় এখানে আমরা শেষ করি চ্যাপ্টারটা। আমরা আগামী ক্লাসে এই কনজিউমার থেকে পরিচয়ের দিকে চলে যাবো। আমরা এখানে ভোক্তার যে আচরণটাকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করবো। এখানে কার কোনো প্রশ্ন আছে কিনা? মাইক্রোফোন অন করে প্রশ্ন করতে পারবো? না স্যার, নাই? তাহলে কি আমি ক্লোজ করে দিব? জি স্যার। তাহলে আমরা এখানে ক্লোজ করছি। আগামী চেষ্টা করবো একটা সেশন দেওয়ার জন্য। কেমন?